ওস্তাদরা প্রত্যেক দিন আসে না, ওস্তাদরা আসে শেষ রাতে, তাদের শেষ লড়াইটা লড়ার জন্য। আর তারা একটাই কথা বলে, ওস্তাদের মার শেষ রাতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য। তোমাদের আজকে রাত পেরোলেই কাল সকালে ম্যাক্সিমাম ক্লাস 10 যারা পড়ছো, সেকেন্ড ইউনিটের পরীক্ষা যারা দিতে চলেছো, তাদের ম্যাথ এক্সাম। তো তাদের জন্য আমিও আজকে সারা রাত জাগবো, তোমরাও সারা রাত জাগবে, আমরাও সারা রাত জাগবো। তাহলে কারা সারা রাত জাগে জানো? যখন লড়াইয়ের শেষ দিন এসে যায়, তখন যারা জেগে থাকে তারা হলো ওস্তাদ। আর ওস্তাদরা একটাই কথা বলে, ওস্তাদের মার শেষ রাতে। তো যারা যারা ক্লাস 10 পড়ছো, তাদের সব মোটামুটি রেডি, কালকে এক্সাম দেওয়ার জন্য রেডি? কমেন্ট বক্সে একবার কমেন্ট করে যাও, দাদা আমরা রেডি হয়ে গেছি, আস্তিক স্যার আমরা রেডি হয়ে গেছি লড়াইয়ের জন্য। আর একটাই কথা কমেন্টে বলে যাও, ওস্তাদের মার শেষ রাতে। বাট সমস্ত ওস্তাদদের একটা জায়গায় সমস্যা, একটা জায়গায় তারা ফেসে গেছো। কোন জায়গায় দাদা? 1 মার্কস আর 2 মার্কস এর কোশ্চেন। কোথায় কোথায় তোমরা ফেসেছো? 1 আর 2 মার্কস এর কোশ্চেন। দাদা 1 মার্কস আর 2 মার্কস এর কোশ্চেন গুলো ফেসে গেছি, তো তোমাদের ওস্তাদদের গুরু সে কি বসে থাকতে পারে? যখন ওস্তাদরা বিপদে পড়ে, তখন ওস্তাদ গুরু আস্তিক স্যার এসে হাজির তোমাদের জন্য। 1 আর 2 মার্কস এর সমস্ত কোশ্চেন যেগুলো করাবো আজকে, কালকে পরীক্ষার প্রশ্নের মধ্যে তাই থাকবে রে বাবু। বিশ্বাস না হয় ক্লাসটা করে যা, 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস, বেশিক্ষণ ক্লাস নেবো না। এই ক্লাসটা করে যাওয়ার পর যদি তোদের কালকে এমসিকিউ এসএকিউ তে দেখবি যদি ম্যাক্সিমাম না কমন পাস, তোরা আমাকে বলবি, হ্যাঁ হয়তো সংখ্যাটা ঘুরিয়ে দিতে পারে বাবু, সংখ্যা চেঞ্জ করবে। অঙ্কের নিয়ম হচ্ছে কনসেপ্ট শিখে যাও, সংখ্যা চেঞ্জ করতেই পারে আর কথাটা একটু ঘুরিয়ে বলতে পারে। আমি তোকে বললাম এটা আমার না, কালকে প্রশ্ন এসেছে তোমার নোটস কোনটা, তুমি বলছো নোটস তো দাদা করাইনি। জাস্ট এই বেসিক যে ডিফারেন্স সেটাই থাকবে। সময় নষ্ট করবো না, একদম শেষ দিন চলে এসেছি, তাই একটাই কথা বলে আমাদের ক্লাস শুরু করব। একটাই কথা, ওস্তাদের মার শেষ রাতে। আরেকটা কথা তোমাদের বলবো, যেহেতু আমাদের স্মার্ট বোর্ড নেই, যেহেতু আমাদের হোয়াইট বোর্ডে আমি পড়িয়ে থাকি, তো বারবার প্রশ্ন টুকে বারবার অঙ্ক করাবো, সেক্ষেত্রে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি সুন্দর করে তোমাদের জন্য একটা পিডিএফ বানাই এবং তার প্রিন্ট আউট করি। সেই প্রিন্ট আউটের মধ্যে তোমাদের ধরে ধরে সবকটা অঙ্ক করাবো, তোমরা মন দিয়ে দেখো। একটাই কথা বলবো, ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত না হও, আমি অভি স্যার, আমি আস্তিক স্যার, আমি অভি স্যার, আমি আস্তিক স্যার, অনেকে বলে সংস্কার সময় তুমি অভি স্যার, আর তোমার টিউশন পয়েন্টে আস্তিক স্যার, আমি আস্তিক স্যার, আমার ভালো নাম আস্তিক আর ডাক নাম অভি, ঠিক আছে? তো অভি নাম দিয়ে আমি সংস্কার সময় পড়িয়ে থাকি, এটাই আর বিশেষ কিছু না। এটা নিয়ে আবার অনেকে কমেন্ট করে কে অভি কি আস্তিক, এটাই হলো ব্যাপার। আর অনেকের ধারণা যে দাদা তুমি কি আর সংস্কার সময় পড়াবে না, সংস্কার সময় পড়াবো, যেমন ভাবে পড়াচ্ছি পড়াবো। সাথে আমার নিজের একটা চ্যানেল, ছোট থেকে ইচ্ছে ছিল একটা নিজের চ্যানেল তৈরি করা, সেটা ছোট থেকেই চেষ্টা চলছে, তো এখন আরো জোর কদমে চলছে তোমাদের মতো বন্ধুদের পাশে পাওয়াতে, ঠিক আছে? তো আর সময় নষ্ট করবো না, শুরু করবো। আজকে আস্তিক স্যার কথা দিল, আজকের ভিডিওটা দেখে তোমরা কতটা উপকৃত হবে সেটা কালকে কমেন্টে জানাবে। আর লাস্টে একটাই কথা বলবে ভিডিও শেষে, ওস্তাদের মার শেষ রাতে। তো চলো শুরু করা যাক। অবশ্যই খাতা পেনে করবো, তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখো। চলো চলো, সময় নষ্ট করবো না, দ্রুত। আর পুরো সবগুলো ভালো করে করবে কিন্তু, বারবার বলছি, একটা দুটো অঙ্ক ছেড়ে দিলাম, লাস্টে দুটো ছেড়ে দিলাম, লাস্টে দুটোই হয়তো থেকে গেল পরীক্ষায়, তাই বারবার বলবো প্রত্যেকটা অঙ্ক দেখো। চলো ভিডিও লেন্থ বাড়াবো না, স্টার্ট করি। একটাই কথা, ওস্তাদের মার শেষ রাতে। চলো চলে এলাম প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করলে, ঠিক আছে, বলেছে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে। চলো হাতে আঁকছি। অবশ্যই আমি বারবার বলবো সময় নষ্ট করবো না, দ্রুত গতিতে তোমাদের শেখাবো। এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুটো বৃত্ত পরস্পর কোথায় স্পর্শ করেছে? সি বিন্দুতে স্পর্শ করেছে। চলো বৃন্দুটার নাম আমি সি দিয়ে দিলাম, ঠিক আছে? এবং বহিঃস্পর্শ করেছে, এই কথাটা বলেছে কিন্তু, ঠিক আছে? এ বি বৃত্তটির একটি সাধারণ স্পর্শক, ঠিক আছে? বৃত্তটির একটা সাধারণ স্পর্শক এ বি, মানে এই একটা সাধারণ স্পর্শক। অনেকে সাধারণ স্পর্শক বোঝো না, তাদের একটা শর্টে বলে দিই, একটা স্পর্শক যা এই বৃত্তটাকেও স্পর্শ করবে, এই বৃত্তটাকেও স্পর্শ করবে, ঠিক আছে? তাহলে এই যে স্পর্শক এইটাকেও স্পর্শ করেছে, এই বৃত্তটাকেও স্পর্শ করেছে, তাই জন্য এটা হলো সাধারণ স্পর্শক। কোথায় কোথায় স্পর্শ করেছে? এ বিন্দুতে স্পর্শ করেছে আর এই যে বি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে? কোথায় কোথায় স্পর্শ করেছে? এ বিন্দু এবং বি বিন্দুতে স্পর্শ করেছে।
তোমাদের জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে অ্যাঙ্গেল এ সিবির মান কত, অ্যাঙ্গেল এসিবির মান কত, তোমাকে জানতে চেয়েছে অ্যাঙ্গেল এসিবির মান কত। তাহলে তুমি কি করবে? এ থেকে সি কে জোড়ো আর সি থেকে বি কে জোড়ো, তাহলে এই যে অ্যাঙ্গেল এসিবি এর মানটা জানতে চেয়েছে। ঠিক আছে, তোমাকে এর জন্য একটাই কথা বারবার বলবো, এর জন্য তোমাকে একটাই কথা বারবার বলবো, তুমি যদি একটু বুঝে করতে চাও তাহলে তুমি এখান থেকে আরেকটা সাধারণ স্পর্শক অঙ্কন করে নাও, এখান থেকে আরেকটা সাধারণ স্পর্শক অঙ্কন করে নাও। করে নিলে, করে নেওয়াতে তুমি দেখো এই যে রেখাটা গেছে এর উপর দিয়ে যখন একটা রেখা পড়ে, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় আর এই যে দুটো বাহু, এই দুটো ডিস্টেন্স সেম, আমরা একটা জানি একটা বৃত্ত তার বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করা হয় তাহলে এই বহিস্থ বিন্দু থেকে এইখানে ধরো আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম আর এটাকে পি ধরলাম, এপির ডিস্টেন্স আর বিপির ডিস্টেন্স সেম হয়। তো সুতরাং আমরা যে স্পর্শক করেছি এখান থেকে এতটা, এটা বহিস্থ বিন্দু ধরে নিলাম, এটাকে আমি পি ধরে নিলাম, এখান থেকে পি এর দূরত্ব, এপির দূরত্ব যা আর পিসির দূরত্ব তাই, আর এটা একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটো বাহু সমান, তাহলে বলতে পারি এটা যদি 90 ডিগ্রি হয় এই দুটো 45, কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান। তাহলে এটা 45 হলে সেমভাবে এটাও 45, কারণ এই দিকেও তাই, এই যে এখানেও তাই হয়েছে, এটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণ 45, তাহলে এই দুটো কোণ 45 মিলিয়ে এসিবি হচ্ছে 90 ডিগ্রি, এসিবি কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনটা তোমাদের আসবেই, বহু স্কুলে এসছে। ঠিক আছে, বুঝতে পারলাম? এটা কিন্তু এমসিকিউ আছে, তাই জন্য আমি কিন্তু শর্টে বুঝিয়ে দিলাম। বারবার বলছি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কারণ কোনো রেখার ওপর যদি কোনো রেখা যায় তাহলে এটা 90 ডিগ্রি হবে। আর এখান ধরো ট্রায়াঙ্গেল হলো, এই একটা ট্রায়াঙ্গেল, এই যে বাহুটার এই বাহুটার ডিস্টেন্স যদি সেম হয় তাহলে এই বাহুটার উল্টো দিকের অ্যাঙ্গেল আর এই বাহুটার উল্টো দিকের অ্যাঙ্গেলটা সেম হবে, তাহলে এটা 90 হলে এটা 45 হবে, তাহলে এটা 45 এটা 45 কত হলো? টোটাল 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে প্রথম কোশ্চেন আমাদের হয়ে গেল। চলে আসবো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলেছে? চলে আসলাম পরবর্তী কোশ্চেন কি বলেছে? ত্রিভুজ এবিসি, চলো একটা হাতে এঁকে নিচ্ছি ত্রিভুজ এবিসি। ঠিক আছে, এবিসি, ত্রিভুজ এবিসি এঁকে নিলাম। আর একটা বলেছে ত্রিভুজ ডিইএফ, চলো আরেকটা ত্রিভুজ এঁকে নিই, ত্রিভুজ ডিইএফ। ঠিক আছে, হাতে আঁকছি। আচ্ছা, দুটো ত্রিভুজ আঁকলাম। তারপরে বলেছে এবি বাই ডিই, মানে এই যে এই বাহুটা এবির সাপেক্ষে, ভালো করে শোনো, এবির সাপেক্ষে কোন বাহুটা সমান্তরাল বলেছে? ডিই বাহুটাকে সমান্তরাল বলেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো, তাহলে সমান্তরাল বা সমানুপাতি যেটা বলেছে, ঠিক আছে, এ বি বাই ডিই এটা বলেছে। ঠিক আছে, আচ্ছা, সমান কি বলেছে? সমান বলেছে বিসির সাথে এফডি বাহু। বিসি বাহু কোনটা? বিসি এই যে নিচেরটা দেখো, দুটো দাগ দিয়ে দিলাম, বিসি তার সাথে এফডি, এফডি বলতে এই বাহুটা, এদের রেশিওটা করি, তাহলে বিসি বাই এফডি এদের রেশিও করলাম। ঠিক আছে, তারপরে কি বলেছে? এসি বাই ইএফ, এ দেখো এসি কোনটা? এই যে তিনটে দাগ দিয়ে দিচ্ছি, এসি, এই যে এসি বাহুটা, এসি বাই কোনটা? ইএফ, ইএফ বলতে এই যে এইটা, তিনটে দাগ দিয়ে দিলাম, তাহলে ইএফ হলো। এই কথাগুলো বলেছে। বলে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, এটার মানে একটুখানি বলে দিই। যখন সদৃশ্যতার ত্রিভুজ হয়, সদৃশ্য ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলো, মানে এবি বাই ডিই, বিসি বাই এফডি, এসি বাই ইএফ, এটা হচ্ছে অনুরূপ বাহু। তো এই অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতি। সমানুপাতি মানে এর যা রেশিও হবে বা অনুপাত হবে, এরও তাই হবে, এরও তাই হবে। ঠিক আছে, শর্টকাটে বোঝালাম বাবু, এখন সময় নষ্ট করব না। এবার তোমাকে দেখো অপশন দিয়েছে অনুরূপ কোণগুলো সমান। সদৃশ্য যে ত্রিভুজ হয়, সদৃশ্য যে দুটো ত্রিভুজ হয়, সদৃশ্য ত্রিভুজগুলোর ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়, কোণগুলো সমান হয়। এটা অনেকে পারে না, ঠান্ডা মাথায় শোনো, বাচ্চাদের মতো বলবো। এদিকে আমার দিকে তাকাও, এই ধরো এবি বাহু, তো এদিকে তাকাও, এবি বাহু কোনটা? এই যে এটা এবি না, এটা এবি, তো এর উল্টো দিকের বাহু অ্যাঙ্গেল কোনটা? এবি বাহুর উল্টো দিকের অ্যাঙ্গেল কোনটা? সি। তো তাহলে লেখো সি, তুমি লেখো সি। তার সঙ্গে ডিই বাহু কোনটা? এই যে ডিই বাহু, এই যে ডিই বাহুর উল্টো দিকের অ্যাঙ্গেল কোনটা? এফ। এরা দুজন সমান হবে। কনসেপ্টটা বুঝতে পারলে? যে দুটো বাহু সমানুপাতি হচ্ছে তাদের উল্টো দিকের অ্যাঙ্গেলগুলো সমান হবে। ঠিক আছে, তারপরটা কি আছে? বিসি বাহু কোনটা? এই যে বিসি বাহু, ওর উল্টো দিকের অ্যাঙ্গেল কি? এ অ্যাঙ্গেল এ, তাহলে অ্যাঙ্গেল এর সাপেক্ষে কে সমান হবে? এফডি বাহুর উল্টো দিকের অ্যাঙ্গেল কে রয়েছে? এফডি বাহুর উল্টো দিকের অ্যাঙ্গেল ই রয়েছে, তাহলে ই সমান হবে। আচ্ছা, আর কি রয়েছে? আর রয়েছে এসি বাই ইএফ। এসি বাহু কোনটা? এই যে এসি বাহুর উল্টো দিকের অ্যাঙ্গেল হচ্ছে বি, তাহলে বি এর সাপেক্ষে কে সমান হবে? বি এর সাপেক্ষে ইএফ বাহুর উল্টো দিকের অ্যাঙ্গেল, ডি, তাহলে ডিটা সমান হবে।
তাহলে বুঝতে পেরে গেলাম এই যে তিনখানা অ্যাঙ্গেল এরা সমান হবে। এবার তুমি দেখো এই তিনটের মধ্যে দিয়ে তুমি খোঁজো এখানে কোনটা আছে, তাহলে যেটা থাকবে সেটাই দেখো। বিই দেখো তো আমাদের নেই, তাহলে কেটে দাও, ভোগ কাটা। এডি আমাদের আছে না, নেই, ভোগ কাটা করে দাও। বিডি বিডি বিডি, এই তো বিডি পেয়ে গেছি, বিডি আছে, তাহলে এই যে সি নাম্বার অপশনটা সেম হবে। আচ্ছা দাদা পরেরটাও চেক করে নাও, ইএফ ইএফ আছে না, নেই, তাহলে ভোগ কাটা করে দাও। ঠিক আছে, বলতে পারলাম অনুরূপ বাহুগুলো সমানুপাতি আর অনুরূপ কোণগুলো সমান, সদৃশ্যতার চ্যাপ্টারটা থেকে ভালো করে এগুলো বুঝতে পারবে যদি ডিটেলসে বোঝো, আর না হলে আপাতত এমসিকিউর জন্য মোটামুটি শিখে রাখো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্কে চলে এসেছি, কি বলেছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে আয়তনের অনুপাত কত? তা আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা যদি না জানো তাহলে আমি তোমাদের একটুখানি বলে দিই। 4 পাই, ঠিক আছে, ভালো করে শুনবে, 4 পাই আর স্কোয়ার। এবার দুটো বলেছে, তাই একটা R1 ব্যাসার্ধ ধরবো আর একটাকে R2 ব্যাসার্ধ ধরবো, আর একটাকে কি ধরবো, R2 ব্যাসার্ধ ধরবো। এদের দুজনের অনুপাত কত বলেছে, 16:9। আমরা অনুপাতটাকে বাই আকারে একেবারে লিখে নিলাম, যেহেতু এমসিকিউ আছে, বলতে পারলাম। এবার তুমি একটা কাজ করো, 4 4 ভোগ কাটা করে দাও, পাই আর পাই ভোগ কাটা করে দাও। ঠিক আছে, আচ্ছা R1 এরও স্কোয়ার আছে, R2 এরও স্কোয়ার আছে, তাহলে আমরা R1 বাই R2 পুরোটার হোল স্কোয়ার করতে পারি। আচ্ছা এ পাশেও সেম ভাবে 16টাকে 4 আর 9টাকে 3 পুরোটার হোল স্কোয়ার করি, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, আগের লাইনে ব্যাক করতে পারলাম। বোথ সাইড দিয়ে স্কোয়ার ক্যান্সেল হলে তাহলে R1 কত হবে, R1 হবে 4 আর R2 কত হবে, R2 হবে 3। তাহলে বুঝতে পারলাম, তাহলে প্রথম ব্যাসার্ধ 4, দ্বিতীয় ব্যাসার্ধ 3। আমাদের অঙ্কে কি জানতে চেয়েছে, আয়তনের অনুপাত জানতে চেয়েছে, আয়তনের অনুপাত জানতে চেয়েছে। তাহলে আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। ঠিক আছে, যেহেতু দুখানা রয়েছে তাই জন্য দুখানা করব, নিরেট গোলকের আয়তনের যে ফর্মুলা। ঠিক আছে, একটাকে R1 ধরে নেবো, একটাকে R2 ধরে নেবো। ঠিক আছে, এবার তুমি 4/3 ভোগ কাটা করে দাও, পাই পাই ভোগ কাটা করে দাও। R1 এর মান কত, R1 এর মান কত, R1 কিউবের মান হচ্ছে 4 এর কিউব। ঠিক আছে, আর R2 এর কিউবের মান কত, R2 এর কিউবের মান 3 এর কিউব। ঠিক আছে, তাহলে 4 এর কিউব কত, 4 4 16, 16 4 64, আর 3 এর কিউব কত, 3 3 9, 3 9 27, তাহলে 64/27। এবার বাই থেকে আমরা যেহেতু অনুপাত জানতে চেয়েছি তাই ইস্টু করে নেবো, 64:27, 64:27। দেখো তো আছে কিনা বাবু, দেখো 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 পেয়ে গেছি, দেখো এই দেখো অপশন এতে রয়েছে। তাহলে অপশন এতে কি রয়েছে, 64:27 বা 64:27। বুঝতে পারলাম। আগে আমরা কি করলাম, আমরা আগে বক্রতলের ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধর মান জেনে নিয়েছি, দিয়ে আয়তনের ফর্মুলায় বসিয়ে করে দিয়েছি। বারবার বলছি 4 পাই আর স্কোয়ার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, আর 4/3 পাই আর কিউব হচ্ছে আয়তনের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পারলাম। বিশ্বাস যদি না হয় কালকে দেখবে এইরকম টাইপের অঙ্ক একটা আসবেই আসবে, পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে। চলে আসবো, শর্টে করাচ্ছি, বারবার বলছি এগুলোর আরও ডেসক্রিপশন দিয়ে বোঝানো যায় কিন্তু সময় নেই, আর এমসিকিউ যত দ্রুত করতে পারবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি পায়। অপশনগুলো সব শতকরায় দেওয়া রয়েছে, মানে পার্সেন্টেজে দেওয়া রয়েছে, কিভাবে বার করবে শোনো। আচ্ছা প্রথম কথা তোমাকে জানতে হবে যে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি। শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে পূর্বের আয়তন। এবার এটাকে কি করেছে, উচ্চতাকে দ্বিগুণ করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, এই দুটো লাইন বুঝবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতাকে দ্বিগুণ করব। তাহলে আমার কি হবে, তাহলে 1/3 যেমন আছে থাকবে, পাই যেমন আছে থাকবে, আর স্কোয়ার যেটা যেমন আছে থাকবে, কারণ ব্যাসার্ধ সেম রাখতে বলেছে, আর উচ্চতাকে দ্বিগুণ করতে বলেছে 2h করে নেবো। তাহলে পূর্বের শঙ্কু ছিল এটা, যখন উচ্চতাকে দ্বিগুণ করলাম তখন হয়ে গেল এটা আয়তন। ঠিক আছে, এটা আয়তন হয়ে গেল। এবার শতকরা কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বার করার টেকনিক হচ্ছে পরের যেটা বেরোলো সেটা মাইনাস পূর্বেরটা। আমি শর্টে করাচ্ছি, বারবার বলছি। ঠিক আছে, শর্টে বলতে আমি এখানে আরেক লাইন করতেই পারতাম, পরে এক লাইন করলাম না। এটা কি ছিল, এটা পূর্বে শঙ্কুর আয়তন ছিল, এটা হলো বর্তমানে এটা হলো। তাহলে আমাদের নিয়ম হচ্ছে বর্তমান মাইনাস পূর্বের আয়তন, বর্তমানের আয়তন মাইনাস পূর্বের আয়তন বাই এইখানে নিচে অনেকে ভুল লেখে, বারবার বলছি পূর্বের আয়তন হবে, বারবার বলছি কিন্তু পূর্বের আয়তন হবে। ঠিক আছে, এই যে পূর্বের আয়তন। ঠিক আছে, আর যেহেতু শতকরায় বার করতে বলেছে তাই ইন্টু 100 হবে। বলো বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পেরেছো কিনা, বুঝে গেছো। এবার আমরা দেখো একটা বুদ্ধি করতে হবে, দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে 2h আছে, একটা এইচ তো আমরা কমন, মানে এখানে এইচ তো কমন নিতে পারবো, দুইটা তো গুণের আছে। ঠিক আছে, এবার এখান দিয়ে আমি কি করব, 1/3, ভালো করে শুনবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ যদি কমন নিই পড়ে থাকবে 2 - 1। ঠিক আছে, আর নিচে যেমন আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ,
যেমন পড়ে আছে রেখে দিলাম, ইন্টু 100 যেমন আছে রেখে দিলাম। তাহলে দেখো আর স্কোয়ার পাই 1/3 এইচ ভোগ কাটা, তাহলে 2 থেকে 1 গেলে কি হবে 1, তার সাথে 100 গুণ করলে কত হবে 100, আর যেহেতু পার্সেন্টেজে বার করছি তাই জন্য 100% হবে। দেখো তো বাবু কোথায় আছে, অপশন এ, ব্যাস হয়ে গেছে সঠিক অঙ্ক। কি এমন ছিল, পূর্বের আয়তন বর্তমানের আয়তন, বর্তমান থেকে পূর্বের আয়তনকে বিয়োগ করবো বাই পূর্বের আয়তন ইন্টু 100, এখান থেকে দুটো থেকে আমরা কমন নেবো, 2 - 1 করে থাকবে, 2 থেকে 1 গেলে 1, 100 দিয়ে গুণ করলে 100%। বলতে পারলাম। চলো সময় নষ্ট করবো না, নেক্সট অঙ্কে যাই। দারুণ একটা অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে, এ যদি 500 টাকা 9 মাসের জন্য আর বি যদি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেন, লভ্যাংশের মধ্যে বন্টিত অনুপাত, মানে কি হয়েছে ভালো করে শোনো, এ কি করেছে, এদিকে তাকাও মন দিয়ে শোনো, এ কি করেছে 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে, এ কি করেছে 500 টাকা 9 মাসের জন্য দিয়েছে, আর বি করেছে কি, বি করেছে 600 টাকা 5 মাসের জন্য দিয়েছে। ঠিক আছে, তাহলে করি 500 × 9, 5 9 45, তাহলে 4500 টাকা, আর বি 600 টাকা 5 মাসের জন্য দিয়েছে, 5 6 30, আর হচ্ছে 2 শূন্য মানে 3000 টাকা। তাহলে এ হচ্ছে 4500 টাকা দিয়েছে, বি 3000 টাকা দিয়েছে। এইগুলো যে টাকাগুলো দিয়েছে এগুলো হচ্ছে মূলধন, নিয়োজিত অর্থকে মূলধন বলা হয়। এবার এই যে মূলধনের অনুপাত করব, আমরা মূলধনের অনুপাত করব 4500 আর 3000। দেখো এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য ক্যান্সেল হলে 45:30, আর 5 9 45, 5 6 30, 3 3 কে 9, 3 2 6, তাহলে 3:2 বেরোলো তো বাবু, 3:2 বেরোলো তো। তোমাদের এখানে একটা কোড লাইন বলে দিই, মূলধনের অনুপাত মূলধনের যে অনুপাত হয় ভালো করে শুনবে, মূলধনের অনুপাত সমান সমান লভ্যাংশের অনুপাত। কথাটা আমি বারবার বলে দিচ্ছি, শুনে নাও, মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতের সাথে সমান হয়। তাহলে আমাদের যেটা বার করলাম এগুলো তো ছিল মূলধন, তার তো অনুপাত বার করলাম। আমাদের অঙ্কে কিন্তু জানতে চেয়েছে লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে কোন অনুপাতে, মানে লভ্যাংশের অনুপাত জানতে চেয়েছে। আমি কি শেখালাম, ইম্পর্টেন্ট নোটস, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়, তাহলে মূলধনের অনুপাত যে বেরিয়েছে লভ্যাংশের অনুপাত তাই হবে। অপশন যেগুলো দিয়েছে সব কটাকে ভোগ কাটা করে দাও, যেটা আমাদের নিয়োজিত অর্থ বা মূলধন সেটার অনুপাত থেকে 3:2 হবে অ্যান্সার। তাহলে অপশন এ 3:2 হবে অ্যান্সার। বলতে পারলাম, অপশন এ 3:2 হবে অ্যান্সার। চলে আসবো পরের কোশ্চেন। অনেকে আমার কাছে দাদা রিকোয়েস্ট করেছিলে যে দাদা আমাদের ফার্স্ট মানে 1 নম্বর সামটা রয়েছে, তো আমরা 1 নম্বর অধ্যায়টা রয়েছে, তো আমরা কি করব। তো যাই হোক, আপাতত পুরো হয়তো করিয়ে উঠতে পারিনি, তো তাদের জন্য শর্ট কোশ্চেনটা নিয়ে এসেছি, তো তোমরা একটু ভালো করে দেখে নাও কি বলেছে, ভালো করে দেখবে। আচ্ছা, বলেছে 3x² + 8x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় এ আর বি হলে 1/a + 1/b এর মান নির্ণয় করো। তো সবার প্রথম বলি, যে বীজদ্বয় দুটো দিয়েছে ভালো করে শুনবে বাবু, যে বীজদ্বয় দুটো দিয়েছে এ আর বি, এদের যোগ করব, বীজদ্বয় দুটি যোগ করব। আচ্ছা, বীজদ্বয়ের দুটি যোগফলের যে ফর্মুলা সেটা হচ্ছে -b/a। এবার -b বলতে কি, তোমরা ভালো করে দেখো, এই যে x² সাথে যে থাকে না, ভালো করে শুনবে, x² সাথে যে থাকে সে হয় a, x এর সাথে যে থাকে সে হয় b, আর নর্মাল যে সংখ্যাটা থাকে সেটা হয় c। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে x² সাথে যে থাকে সে হয় a, x এর সাথে যে থাকে সে হয় b, আর যেটা নর্মাল শুধু সংখ্যা থাকে সেটা হয় c। ঠিক আছে, তাহলে আমার যে ফর্মুলা a + b, ঠিক আছে, দুটো বীজের যোগফলের ফর্মুলা হচ্ছে -b/a। -b বলতে তোমরা বলো, দেখে বলো, -b এর মান হচ্ছে -8, এর মান কত, এর মান হচ্ছে তোমার 3। তাহলে কত হলো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, আচ্ছা এখানে প্লাসই আছে না, সরি আমি মাইনাস দেখেছিলাম, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8/3 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি মানে a + b এর দুটো বীজের যোগফলের ফর্মুলার থেকে আমরা জেনে গেলাম। এবার আমরা কি করব, দুটো বীজের গুণফল করব। ফর্মুলা কি, c/a। c এর মান কত, c এর মান রয়েছে কত, দেখো 2, আর এর মান 3, তাহলে 2/3 বেরিয়ে গেল, হয়ে গেল। তাহলে আমরা দুটো বীজের যোগ আর গুণটা করেছি। দাদা কেন করব, আমাদের এইটার মান জানতে চেয়েছে, তাই তো, আমাদের কোনটার মান জানতে চেয়েছে, 1/a + 1/b, তাই জন্য আমাদের লাগবে, তাই জন্য আমরা এটা করলাম। দেখো কোথায় লাগবে এবার তোমাদের বলছি, তাহলে ভালো করে দেখো। তাহলে এবার চলে আসো, ভালো করে দেখো কি আছে, 1/a + 1/b। এবার এই দুটোর মধ্যে লসাগু করলে কি হবে, ab, a কে a দিয়ে ভাগ হয়ে গেল, b পড়ে থাকলো, আর b দিয়ে ab কে ভাগ করলে b কেটে গেল, a পড়ে থাকলো। আচ্ছা, b + a, এটাকে তো আমরা ভালোবেসে a + b লিখতেই পারি, আর ab যেমন আছে থাকলো। আচ্ছা, a + b এর মান দাদা এই কারণে বার করে রেখেছো, ইয়েস, -8/3, আর ab এর মান কত, 2/3।
তাহলে 3 হর থেকে ভোগ কাটা হয়ে গেল। আর 2 দিয়ে যদি আমরা 8কে কাটি তাহলে কত হবে? -4। তাহলে কত হবে? -4 বুঝতে পারলাম। অপশন কোথায়? অপশন সিতে আছে। অপশন কোথায় আছে? অপশন সিতে আছে। বলো বুঝতে পারলে কিনা? বুঝতে পেরেছো? আরে হর থেকে হর 3 কেটে গেল, আর 2 দিয়ে 8কে কাটলে 4 হয়, তাহলে -4 হবে। ঠিক আছে, এবার অনেকে এটা বুঝতে পারেনি, দাদা কি করে হলো বুঝলাম না, আরেকবার বুঝিয়ে দাও। -8/3 2/3, -8/3 এই যে বাই আছে না, এটাকে ইন্টু করে দাও, আর এটাকে যখন বাই থেকে ইন্টু হবে এটা উল্টে যায়, 3/2, 3 ভোগ কাটা, 2 4 8, তাহলে হলো -4। কত হলো? -4। এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে শর্টকাটে। ঠিক আছে, চলো সময় নষ্ট করবো না, নেক্সট অঙ্কে চলে যাই। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে একটাই কথা, আমি যেন কমেন্টে ঝড় দেখতে পাই ওস্তাদের মার শেষ রাতে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্নে চলে এসেছি। কি বলেছে? y - z ভ্যারিয়েশন 1/x, z - x ভ্যারিয়েশন 1/y এবং x - y ভ্যারিয়েশন 1/z হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সমষ্টি। ভালো করে দেখো, প্রশ্ন কিন্তু অনেক রকম আসছে, গুণফল আসতে পারে, কিন্তু এখানে দিয়েছে সমষ্টি দিয়েছে, কিন্তু মানে যোগফল দিয়েছে। তাহলে প্রশ্নটা কি আছে একবার দেখি। ওটা ভুল করে হয়তো আগেই রেকর্ড হয়ে গেছে, আমি অফ করে ফেলেছিলাম, সেটা আর অন করা হয়নি। যাই হোক একটু বলে দিই। বলেছে একটা জিনিসের মূল্য 2000 টাকা, জিনিসটির বাৎসরিক অপচয়ের হার 30%, 3 বছর পর জিনিসটির দাম কত হবে? পি হচ্ছে আসল 2000 টাকা, ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 - r/100 ইন্টু এন। মাইনাস কেন হলো? যেহেতু অপচয় বলছে মানে হ্রাস হচ্ছে। আর হচ্ছে রেশিও, কত হারে রেশিও হচ্ছে? লস হচ্ছে 30% হারে, কমছে দাম। আর এন হচ্ছে সময়, ক বছর বলেছে? 3 বছর বলেছে। তাহলে একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ঠিক আছে, তাহলে পি হচ্ছে 2000 ইন্টু 1 - আর হচ্ছে 30% বাই 100, এখানে এন এর 3 বছর, 0 কাটলাম, 2000 লিখলাম ইন্টু 10 নিচে লিখলাম, 10 × 10, সেখান থেকে 3 বিয়োগ করলে 7, 7/10 হলো। কিউব আছে বলে 3 বার বসালাম, 3 বার বসিয়েছি। এবার এখান থেকে 1 2 3 3টে শূন্য কেটে দিলাম। 7 কিউব হয় 343, তার সাথে 2 যদি গুণ করি তাহলে হবে 686 টাকা। তাহলে কত হবে? 686 টাকা। বুঝতে পারলাম? 686 টাকা বুঝতে পেরেছো? তারপরে এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসবো। কি বলেছে? একটা লম্ব বৃত্তাকার চোঙ আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা সমান, মানে চোঙ আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা সমান। লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল এত বলে দিয়েছে। ভূমির ক্ষেত্রফল আমরা সবাই জানি, ভূমির ক্ষেত্রফল πr² হয়, সেটা 180 বলে দিয়েছে বর্গ ডেসিমি। ঠিক আছে, বর্গ ডেসিমি বলে দিয়েছে। ঠিক আছে, আর কি বলেছে? শঙ্কুর উচ্চতা 11 ডেসিমি বলেছে। শঙ্কুর আয়তন বলেছে। আচ্ছা, এখানে কিন্তু বারবার বলছি প্রিন্টিং মিস্টেক আছে, শঙ্কুর আয়তন জানতে চেয়েছে। আরে বাবা, শঙ্কুর আয়তন তো মুখস্থ হয়ে গেছে। শঙ্কুর আয়তন এতক্ষণ আমরা মুখস্থ করে ফেলেছি না। চলো, ভি = 1/3 ইন্টু πr² ইন্টু এইচ। আচ্ছা, 1/3 যেমন আছে রেখে দিলাম, πr² মানে কত? 180 বলেছে, লিখে দিলাম। উচ্চতা এইচ, এই তো 11 বলে দিয়েছে, লেখো না। 3 দিয়ে 3 6 18 0, তাহলে 6 দিয়ে 11, দেখো এটা গুণটা করবো, দেখো 6 দিয়ে 11 করলে 66, 0। যেহেতু আয়তন বার করছি তাই এটা হবে কি? ঘন ডেসিমি। কি হবে? ঘন ডেসিমি। বলতে পারলাম? কোনো কঠিন ছিল? এটা কিন্তু ভূমির ক্ষেত্রফল বলেছিল, তাই তো? বলেছিল ভূমির ক্ষেত্রফল, তাই πr² ধরে নিয়েছি 180, আর আয়তন বলেছিল 1/3 πr², উচ্চতাও বলে দিয়েছিল, মান বসিয়ে করে দিলাম। চলো, আয়তন বেরিয়ে গেল, গল্প শেষ। চলো এবার আমরা খুব কাছে এসে গেছি, এবার আমাদের ভিডিও শেষ করতে হবে, রাত হয়েছে, তাড়াতাড়ি ঘুমাও, কালকে আগুন জ্বালাতে হবে, পরীক্ষা হলে কালকে আগুন জ্বালাতে হবে। চলে এলাম পরবর্তী অঙ্ক। কি বলেছে? একটা ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, এই একটা বৃত্ত আঁকো, এর মধ্যে একটা চতুর্ভুজ আঁকো, 60 অঙ্ক হবে, কোনো গল্প হবে না কাকা। চলো, বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি, নামও দিয়ে দিই ভালোবেসে, ABCD হয়েছে। কি বলেছে? বলেছে BAD 65 ডিগ্রি, BAD, ঠিক আছে, এটা কত বলেছে? 65 ডিগ্রি, খুব ভালো কথা। আচ্ছা, ABD 70 ডিগ্রি, ABD, এই যে এইখান থেকে ABD মানে এই অ্যাঙ্গেলটা কত বলেছে? 70 ডিগ্রি বলেছে কাকা। চলো, 70 ডিগ্রি। তারপরে কি বলেছে? বলেছে এটা হয়ে গেছে। তারপরে বলেছে BDC 45 ডিগ্রি, BDC এটা হচ্ছে কত? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, জানতে কি করেছে? ACBর মান জানতে চেয়েছে, মানে তোমাকে জানতে চেয়েছে ABCর মান, ABC মানে এই পুরো অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, তোমাকে এই পুরো অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে। ঠিক আছে, তো চলো কাকা, সবার প্রথম আমি একটা জায়গা দেখেছি, এখান দেখো আমার পেনটা দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল না, মানে এইটা একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, তো তার মধ্যে একটা অ্যাঙ্গেল 70, একটা অ্যাঙ্গেল 65 বলেছে, তাহলে আর একটা অ্যাঙ্গেল কত হবে? 3টে অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, তার মধ্যে 2টো অ্যাঙ্গেল জানি, 70 আর 75, যোগ করলে কত হয়? 70 আর 75 যোগ করলে 135, তাহলে বিয়োগ করলে কত হবে? 5, এখানে 4, মানে 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটা 45, তাহলে পুরোটা কত হবে? 90।
আর একটা কথা তোমাদের জানতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজের এই যে এই কোণটার এই কোণটা মানে বিপরীত যে কোণ, আবার এই কোণটার সাপেক্ষে এই কোণটা, এরা পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে 180 ডিগ্রি, সম্পূরক মানে 180 ডিগ্রি, মানে এই কোণটার এই কোণটার যোগফল 180 হবে। তার মধ্যে এই কোণটা কত, 35 35 90, তাহলে এটা কত হবে, 90 হবে। তার মধ্যে এটা আবার 70 বলে দিয়েছে, তাহলে এইটুকুখানি কত হবে, 20 ডিগ্রি হবে, এটুকুখানি 20 ডিগ্রি হবে, ঠিক আছে। আর পুরোটা তো 90 ডিগ্রি হবে। তাহলে এইবার তোমাকে জানতে চাইছে এবিসি কত, তাহলে অ্যাঙ্গেল এবিসি কত, 90 ডিগ্রি হলো, ঠিক আছে। তোমাদের আমি বুঝিয়ে দিলাম, তোমরা খালি একটাই কাজ করো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল লিখে লিখে করো, মানে এ বি ডি 70 ডিগ্রি এরকম লিখে লিখে, 2 মার্কসের যেহেতু কোশ্চেন তাই জন্য করতে হবে, বুঝতে পারলাম তো। আরে বাবা এই দুটো 90 হলো, এই দুটো যোগফল 90, তাহলে এটা 90 হলো, উল্টো দিকেরটাও 90, এটা 70 হলো, এটা 20, কিন্তু তোমাকে পুরোটাই জানতে চাইছো তাই জন্য দুটো যোগ করে 90 লিখে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন, মজাদার প্রশ্ন, মজাদার প্রশ্ন, হেভি প্রশ্ন, আমার ভালো লাগে প্রশ্নটা। বলেছে 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা হচ্ছে 6, মানে আচ্ছা এখান থেকে আমি বলি a ইকুয়াল টু কত, তোমরা বলো তো। a বলতে এক্স স্কোয়ারের সহগ মানে 6, এক্স এর সহগটা হচ্ছে b হয়, এক্স এর সহগ হচ্ছে b, কিছু নেই মানে কত -1, আর c হচ্ছে কত -2, যেটা সংখ্যা থাকে। এবার আমাকে বলেছে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে সমীকরণের বীজদ্বয় ধরো আমি আলফা প্লাস বিটা ধরে নিলাম, দুটোর যোগফল কি হয় -b/c। তাহলে -b এর মান কত, -b মানে -1 বাই c এর মান কত -2, তাহলে কত হবে 1/-2, ঠিক আছে, 1/-2। আর আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটার গুণফল কি হয় হচ্ছে তোমার, আচ্ছা সরি এখানে একটা জিনিস বললাম, -b/a হবে, সরি -b/a হবে, মানে এটা 6 হবে, এটা হচ্ছে 1/6 হবে। আর একবার একটুখানি মিস্টেক করে বেরিয়েছি, c/a হবে এটা, সরি এটা -b/a হবে, এটা -b/a হবে। তাহলে -b এর মান কত, -b এর মান -1/6 মানে 1/6 হবে। আর এটা কত হবে, c মানে কত -2, আর a বলতে 6, কাটাকুটি করো, আচ্ছা মাইনাস তো কাটবে না, 2 1 2, 2 3 6, তাহলে -1/3, -1/3, বুঝতে পারলাম। আচ্ছা আরেকবার মিস্টেক করে দিচ্ছি, একবার বলে দিই, যখন সমষ্টি হবে, সমষ্টির ক্ষেত্রে আমি এখানে একটু লিখে দিচ্ছি, সমষ্টির ক্ষেত্রে -b/a হয় ফর্মুলা, আর গুণফলের ক্ষেত্রে ফর্মুলা হয় c/a। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। চলো চলো কাকা চলো, পরীক্ষায় আগুন লাগবে। চলো নেক্সট অঙ্কে চলে এসেছি। বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, ঠিক আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, মানে দুটো বৃত্ত আছে, তাদের দৈর্ঘ্য কত বলেছে 8 সেমি আর 3 সেমি, ঠিক আছে, এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে 13 সেমি, আর এটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, এটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, ঠিক আছে। বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, মানে সরল সাধারণ একটা স্পর্শক গেছে, তার দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। কোনো চাপ নেই, শর্টকাট ফর্মুলা, শর্টকাট ট্রিক শেখাচ্ছি, শুনে রাখো, ডি স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেটে r1 -r2 তার স্কোয়ার। এবার প্রশ্ন হচ্ছে কোনটা কি, ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ঠিক আছে, ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আচ্ছা r1 প্রথম ব্যাসার্ধ, আচ্ছা প্রথম বৃত্তের ব্যাসার্ধ, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আর r2 কি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, হয়ে গেছে। চলো মাল ফটাফট বসাও, গল্প শেষ। ডি স্কোয়ার মানে 13 স্কোয়ার, r1 মানে 8, r2 মানে 3 তার হোল স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার কত, আচ্ছা এখানে একটা মাইনাস বসবে ফর্মুলায়, 13 স্কোয়ার 169, 8 থেকে 3 গেলে 5, 5 স্কোয়ার 25, মানে হচ্ছে 144 হবে, বিয়োগ করে তোমরা দেখো, তাহলে 12 হবে অ্যান্সার। চলো কাকা এত খাটার দরকার নেই, 12 হবে অ্যান্সার, বুঝে গেছি। তাহলে কিন্তু যে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যেটা জানতে চেয়েছিল, বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে আমরা বার করে নিয়েছি, বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। চলো নেক্সট প্রশ্নে চলে আসবো, নেক্সট প্রশ্নে চলে আসবো। আর 1-2 মিনিট আর সময় দাও বাবু, এই অঙ্কগুলো কঠিন, এই অঙ্কগুলো সোজা, এসব কোনো ব্যাপার না, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এটাই কথা। বলেছে একটা ব্যবসায় পিন্টু, পি ধরে নিলাম, আচ্ছা পিন্টু আমিনার 1.5 গুণ টাকা দিয়েছে। চলো আমিনা কত দিয়েছে আমরা জানি না, আগে 1.5 গুণ টাকা দিয়েছে সেটা লিখে নিই। আচ্ছা ডেবিট দিয়েছে, ডেবিট আমিনার 2.5 গুণ টাকা দিয়েছে, ডেবিট কত দিয়েছে 2.5 গুণ টাকা দিয়েছে, আর আমিনাইকে তাহলে কত টাকা দিয়েছে, আমিনার টাকাটা এক্স ধরে নেবো, তাহলে পিন্টু আমিনার 1.5 গুণ টাকা দিয়েছে, ডেবিট আমিনার 2.5 গুণ টাকা দিয়েছে, তাহলে মিটে গেছে। এবার কি করব, তাহলে এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি, ভালো করে শুনবে, তাহলে কি হবে দেখো, 2 নিচে আছে বসলো, 2 1 2, তার সাথে 2 এর সাথে 1 গুণ করলাম 2, তার সাথে 1 যোগ করলে 3, x গুণ করলে 3x/2, তাহলে এটা কি হবে বলো, নিচে 2 আছে 2 রাখলাম, 2 2 4, 1 যোগ করলে 5, 5x। এবার 3 জনের মূলধনের অনুপাত বলেছে, চলো কাকা করে ফেলি। আচ্ছা এইখানে একটা জিনিস বলবো, যখনই অনুপাত করব তখন হরে যেন কোনো সংখ্যা না থাকে, তাই সেটাকে ক্যান্সেল আউট করার জন্য হরে যে সংখ্যা থেকে, মানে এই হরের যে দুটো সংখ্যা আছে তার আগে এলসিএম করবো, মানে লসাগু,
তাহলে 2 1 কে 2 2 1 কে 2 মানে 2 হলো। তাহলে প্রত্যেকের সাথে 2 দিয়ে গুণ করব। অনেকে আমি চাইলেই 2 দিয়ে গুণ করে দিতে পারতাম, কিন্তু কেন করবো সেটা বলে দিলাম। পরীক্ষা লেখা গেল 2 আর 3 আছে, তখন তোমরা কিন্তু এলসিএম করবে, তারপরে কিন্তু গুণটা করবে, তাহলে কাটবে। 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল। আচ্ছা 2x হলো, এখানে হলো কত 2x, এখানে হলো 3x, আর এখানে কত হলো তোমার 5x। ঠিক আছে, তাহলে এখান দিয়ে সব কটা থেকে x কেটে গিয়ে হয়ে গেল 2:3 আমাদের 2:3:5, তাহলে 2:3:5 হয়ে গেল, মানে 3টে জায়গা থেকে x কেটে গেল, তাহলে বেরিয়ে গেল। বুঝতে পারলাম? ভালো অঙ্ক ছিল কিন্তু এটা, ঠিক আছে, বুঝতে পারলে? চলো পরবর্তী অঙ্কে চলে আসি। লাস্ট অঙ্ক, আজকের আমাদের শেষ অঙ্ক, আর যেতে যেতে একটাই কথা হবে, ওস্তাদের মার শেষ রাতে। লাস্ট অঙ্কে চলে এসেছি। বলেছে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। আমার ওস্তাদদের এসব অঙ্ক করাতে হয় না, তারা এই অঙ্কের উত্তর করে কমেন্ট সেকশনে ছেপে দেয়, কমেন্ট সেকশনে ছেপে দেয়। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো সবাই আমাকে জানিও। যদি ভালো লাগে প্লিজ প্লিজ, এত রাত অবধি তোমাদের জন্য খেটে, এত গরমে ফ্যান অফ করে লাইটের মধ্যে তোমাদের জন্য পড়াচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ভালোবেসে একবার থ্যাংক ইউ। আর আস্তিক স্যারের তরফ থেকে একটু ভালোবাসা তোমাদের জন্য, ঠিক আছে। আর অল দ্য বেস্ট। কালকে সবাই সবাই কিন্তু ভালো করে এক্সাম দিও। আমি একটাই কথা শুনতে চাই, 40-তে 40, আর কোনো কথা নয়, ঠিক আছে। আর একটাই লাস্টে বলবো, রেজাল্ট লাইফে ম্যাটার নয়, রেজাল্ট ইম্পর্টেন্ট নয়, বাট রেজাল্টটাই কিন্তু সবাই দেখে। তবে শেখো, শেখার উপর জোর দাও। আর প্রচুর কিছু নিয়ে আসছে এই চ্যানেলের জন্য, আর সোমস ক্লাসরুমের জন্য থাকবে। স্যার আছে আমার পাশে, স্যারের ভালোবাসা আছে। তো চলো এইটুকুই বলে আজকের ক্লাস শেষ করবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নাও, নাহলে তোমাদেরই লস হবে। চলো, যারা এখনো উপপাদ্যের সাজেশন দেখোনি, যারা মেন চ্যানেলে এখনো কোনগুলো অঙ্ক করবো সেটা ভাবোনি, প্লিজ সাজেশন দেখো, ভিডিও দেখো, প্র্যাকটিস করো। আর এই যে অঙ্ক করলে এটা শুধু সেকেন্ড ইউনিট টেস্ট না, তোমাদের টেস্ট ফাইনালের জন্য কাজে লাগবে। আর আমি ভিডিও লেন্থ বাড়াবো না। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। চলে আসবো। তাহলে কি বললাম, y মাইনাস জেড, এই যে ভ্যারিয়েশন আছে আমি ডাইরেক্ট ভ্যারিয়েশন তুলে দিচ্ছি। তাহলে ভ্যারিয়েশন উঠলে কি হবে, কে। এবার যেহেতু একটা দুটো তিনটে ইকুয়েশন আছে, তাই জন্য আমি কেটাকে একবার k1 ধরবো, একবার আমরা k2 ধরবো, আর একবার k3 ধরবো। তাহলে k1 হলো 1/x আছে ইন্টু 1/x যেমন আছে লিখে দিলাম। এবার এক্সটাই সেখানে গুণ আছে, মানে এপাশে বাই আকারে রয়েছে 1/x, তাহলে এক্সটা ওপাশে গিয়ে গুণ হবে। তাহলে গুণ হয়ে গেলে তাহলে x y মাইনাস জেড ইকুয়াল টু k1 এর সাথে এক গুণ করলে k1 থাকবে, ঠিক আছে। এবার কি হবে, x এর সাথে y গুণ করলে কি হবে xy, মাইনাস x এর সাথে z গুণ করলে xz, আর এখানটা k1 যেমন আছে রেখে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলাম। এরপরে আমরা চলে আসবো পরবর্তী পার্টে। পরবর্তী পার্টটা কি বলেছে, z মাইনাস এক্স ভ্যারিয়েশনটাকে তুলে দেবো, ঠিক আছে। k2 লিখবো ইন্টু 1/y লিখবো। ওয়াইটা এর সাথে গিয়ে গুণ হলে তাহলে কি হবে, দেখো এখানে তো দেখিয়ে বুঝিয়ে দিয়েছি। তাহলে আমরা এবার ডাইরেক্ট করছি, ওয়াই এর সাথে এখানে গিয়ে গুণ করলে তাহলে yz হবে, মাইনাস ওয়াই এর সাথে x গুণ হলে xy হবে, আর k2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1, এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 1, এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা ইকুয়েশন নাম্বার 3-তে। ইকুয়েশন নাম্বার 3-তে তার জন্য এটা পড়বো x মাইনাস ওয়াই। চলো লিখি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু k3 লিখবো, ভেদ ধ্রুবক, আর কি আছে ইন্টু 1/z আছে, z লিখলাম। z দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে হবে xz মাইনাস yz ইকুয়াল টু k3। এবার আমাকে কি বলেছে, ভেদ ধ্রুবক গুলো কোনটা, k1টা ভেদ ধ্রুবক, k2 ভেদ ধ্রুবক, k3 ভেদ ধ্রুবক, এই তিনটে যোগ করব। চলো সমষ্টি বলেছে মানে যোগ করব, k1 প্লাস k2 প্লাস k3 হলো, k1 এর মান কত আছে, এই যে দাদা এইটা আছে xy মাইনাস xz। k2 এর মান কত আছে, প্লাস দাও yz মাইনাস xy, প্লাস দাও k3 এর মান কত আছে, এই যে k3 এর মান এটা রয়েছে, k3 এর মান এই যে এটা, k2 এর মান এটা, k3 এর মান এটা, তাহলে xz মাইনাস yz। এবার দেখো কাকা টুকটুক করে কাটাকুটি চলে যাবে, দেখো xy প্লাস xy মাইনাস xy প্লাস yz মাইনাস yz মাইনাস xz প্লাস xz, কেটে গিয়ে কি হয়ে গেল, ভোগ কাটা হয়ে গেল, মানে 0 হয়ে গেল অ্যান্সার। কি অ্যান্সার হয়ে গেল, 0 হয়ে গেল। সমষ্টি তাহলে কত হলো, 0 হলো। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, 0 হলো। বলো বুঝতে পারলে কিনা, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, কাটাকুটি হয়ে 0 হয়ে গেল। বুঝতে পারলাম আশা করি অঙ্কটা, ঠিক আছে। এই অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবেই আসবে, ঠিক আছে। চলো এবার আমরা চলে আসবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে, 7-এর দাগের অঙ্ক, ভালো করে দেখো কি বলেছে। দেখো আগের মতো সেম আছে, তাহলে সেম অঙ্কই আবার দিয়ে দিয়েছে ভুল করে প্রিন্ট আউটে, ঠিক আছে। তাহলে কিছু করার নেই, চলো কাকা, তাহলে এটা ভালোবেসে তোমাদের জন্য HW দিয়ে দিলাম। চলে আসবো পরবর্তী কোশ্চেন।
পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখবো, চলো। পরবর্তী কোশ্চেন যেটা বলেছে এক্স ভ্যারিয়েশন জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিয়েশন কত। এটা একটা শূন্যস্থান দিয়েছে, এটা একটা কি দিয়েছে, শূন্যস্থান দিয়েছে। চলো ঝটাপট করে দিই। তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই মানে কি লিখতে পারি, এক্স ইন্টু কে ওয়ান ওয়াই, আর এক্স ইকুয়াল টু জেড মানে কে টু ইন্টু জেড। আমাকে জানতে চেয়েছে ওয়াই প্লাস জেড জানতে, আচ্ছা এক্স আর দুটো বেরোলো, আচ্ছা ঠিক আছে। আমাকে জানতে চেয়েছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড লিখলাম। কিন্তু দুজনের মানই আমি কারোর মান জানি না, তাহলে এই দুটো থেকে বার করবো। দেখো ভালো করে দেখবে, যদি আমি এইটাকে নিয়ে যাই এখানে, তাহলে আমি যদি ওয়াইটাকে এপাশে রাখি, কে ওয়ানটাকে নিচে নিয়ে চলে যেতে পারবো, কে ওয়ানটা নিচে চলে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্স বাই কে ওয়ান ইকুয়াল টু ওয়াই। আর এটাকে যদি নিচে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে, বলো, এই একটা বেরিয়ে গেল, তাহলে ওয়াই এর মান বেরিয়ে গেছে, জেড এর মানটা বলো, তাহলে কি হবে, এখানে কে টু লিখতে হবে, ঠিক আছে। তাহলে এক্স বাই কে টু ইকুয়াল টু জেড, তাহলে জেড এর মানও বেরিয়ে গেল। এবার আমরা টুকটুক করে মানগুলো বসাবো। ওয়াই এর মান কত, এক্স বাই কে ওয়ান, আচ্ছা প্লাস আছে জেড এর মান কত, এক্স বাই কে টু, হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার তুমি একটা কাজ করো, এই দুটো থেকে এক্স কমন নিয়ে নাও, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কি, ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু, ঠিক আছে। কি কমন নিয়ে নিয়েছো তুমি, এক্স কমন নিয়ে নিয়েছো, এক্স কমন নিয়ে নিয়েছো, ঠিক আছে। আর এই পাশে যেমন ওয়াই প্লাস জেড আছে থাকলো, তাহলে ওয়াই প্লাস জেড। আর এই পুরো যে পার্টটা আছে বাবু, দেখো ভালো করে দেখো, আমি রেড কালি দিয়ে মার্ক করছি, এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ, এই পুরো পার্টটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই ধ্রুবক আর ইকুয়াল টু মিলিয়ে এটা হয়ে যায় ভ্যারিয়েশন। আর এখানে এক্স ছিল এক্স, তাহলে আমাকে জানতে চেয়েছে ওয়াই প্লাস জেড ভ্যারিয়েশন কি, এটা এক্স। বাবু এটা ডবল স্টার দিয়ে রাখো, অঙ্কটা কিন্তু ডবল কি ট্রিপল স্টার দিয়ে রাখো, অনেক স্কুলে দেখেছি, তাই জন্য করালাম ভালো করে, বুঝতে পারলাম। তাহলে ওয়াই এর মান বার করে নিলাম, জেড এর মান বার করে নিলাম, এবং এই দুটোকে প্লাস করলাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর এখান থেকে আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু পড়ে থাকবে। আর এটার ইকুয়াল টু ধ্রুবক, এটা ধ্রুবক মিলে কি হয়, ভ্যারিয়েশন, তাহলে ভ্যারিয়েশন বসিয়েছি। তাহলে এটাই ছিল অঙ্ক। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে, ঠিক আছে, দুটো বৃত্ত আঁকলাম, পরস্পর কি করেছে, ছেদও করেনি স্পর্শ করেনি, ঠিক আছে। তাহলে উহাদের সর্বাধিক যতগুলি সাধারণ স্পর্শক, বাবা সাধারণ স্পর্শক মানে একটা স্পর্শক হবে কিন্তু দুজনকেই স্পর্শ করে যাবে, একটাই দাগ থাকবে কিন্তু দুজনকেই স্পর্শ করে যাবে। তাহলে কতগুলো করা যাবে, ভালো করে দেখো, আমি হাত দিয়ে আঁকছি, ঠিক আছে। এ দেখো এইরকম ভাবে একটা স্পর্শক হবে, ঠিক আছে, এইভাবে একটা স্পর্শক হবে, আমি হাত দিয়ে আঁকছি, বারবার বলছি কিছু মনে করো না। এই একটা স্পর্শক হবে, এইখান দিয়ে একটা স্পর্শক হবে, আর এইখান দিয়ে একটা স্পর্শক হবে। তাহলে কতগুলো করা যাবে, চারটে করা যাবে। চারটে করা যাবে, বুঝতে পারলাম। চলে আসবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা উহাদের অনুরূপ বাহুগুলি, বারবার বলছে অনুরূপ বাহুগুলি বলেছে, তাহলে অনুরূপ বাহুর ক্ষেত্রে অ্যান্সার হবে সমানুপাতি। আচ্ছা দাদা অনুরূপ কোণ যদি বলে দিত, যদি অনুরূপ কোণ বলতো তাহলে অ্যান্সার কি হতো, কোণের ক্ষেত্রে কিন্তু বারবার বলছি, কোণের ক্ষেত্রে কিন্তু সমান হয়, বলে দিলাম, ঠিক আছে। তো চলো এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন চলে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় পরস্পর বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি এর মান কত হয়, এ প্লাস সি এর মান হয় 0, বুঝতে পারলাম। চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট দারুণ একটা অঙ্ক বলেছে, একটি অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার এ ও বি এর মূলধনের অনুপাত 5:6, তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 3:2, তাদের মূলধন যে সময়ের জন্য, এই দেখো তাদের মূলধন যে সময়ের জন্য ব্যবসাতে নিয়োজিত ছিল তার অনুপাত নির্ণয় করো, মানে সময়ের অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমি একটা কাজ করি, দুজন অংশীদার আছে এ ও বি নামও বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি লিখি এ যে ছিল এর সময়টাকে আমি ভালোবেসে লিখি পি সময়ের জন্য ছিল, ঠিক আছে। ভালো করে বুঝবে এটা আমি কি লিখছি, আগে আমি লিখে দিই, বাঁদিকে লিখে দিই, অনেকে বুঝতে ভুল করবে। সময়টা লিখছি, কি লিখছি, সময়টা এর সময় হচ্ছে পি বছর, ঠিক আছে, বা পি মাস, যাই হোক, আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে তোমার কি বলে, বি এরটা আমি ধরে নিলাম কিউ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এটা আমি কি ধরলাম, সময় ধরলাম। তাহলে এ কত সময়ের জন্য রেখেছিল, পি সময়ের জন্য, বি কত সময়ের জন্য রেখেছিল, কিউ সময়ের জন্য রেখেছিল। যেহেতু আমরা জানি না তাই জন্য ধরি বলে লিখে নিলাম, ঠিক আছে। অঙ্কটা দারুণ প্রশ্ন আছে বাবু, বারবার বলছি কিন্তু।
এবার এবার আমরা জানি যে মূলধনের অনুপাত, ভালো করে শুনবে, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়, ভালো করে শুনবে। আচ্ছা, এ কি করেছিল, কি অনুপাতে টাকা দিয়েছিল, ঠিক আছে, কি অনুপাতে টাকা দিয়েছিল, 5:6। মানে আমরা এটাকে লিখতে পারি এর যে মূলধন সেটাকে 5x ধরে নেবো। কেন 5x ধরবো, যেহেতু অনুপাত আছে তাই ডাইরেক্ট ধরবো না, আমরা 5x ধরে নেবো। এ 5x টাকা দিয়েছিল, কত সময়ের জন্য দিয়েছিল, পি সময়ের জন্য দিয়েছিল, ঠিক আছে। ইস্টু বি কত টাকা দিয়েছিল, 6x টাকা, বি দিয়েছিল 6x টাকা, কত সময়ের জন্য দিয়েছিল, কিউ সময়ের জন্য। এইটা হলো, এটা কি হলো, এটা হলো মূলধনের অনুপাত। এই দুটো হলো মূলধনের অনুপাত, সমান সমান লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে 3:2, তাহলে 3:2 লিখে দেবো, বোঝাতে পারলাম। এবার ইস্টু থেকে আমরা কি করব, ইস্টু থেকে আমরা কি করব, বাই করব। তাহলে লিখবো 5xp বাই 6xq ইকুয়াল টু 3/2 হলো। x ভোগ কাটা করে দিলাম, 5টা এ পাশে ওপরে রয়েছে, এ পাশে যখন আসবে উল্টে যাবে, মানে 5/6টা এ পাশ থেকে যখন লেফট সাইড থেকে রাইট সাইডে আসবে উল্টে যাবে। তাহলে চলো, তাহলে লিখবো p/q ইকুয়াল টু 3/2 ইন্টু 6 ওপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে, 2 3 6, তাহলে 3 3 কে 9, মানে 3 ইন্টু করলে 9/5। তাহলে আমরা কি লিখতে পারি, p/q 9:5। আমাদের অঙ্কে জানতে কি চেয়েছিল, 9:5। আমাদের অঙ্কে কি জানতে চেয়েছিল, দেখো 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 দেখো, জানতে চেয়েছিল যে সময়ের জন্য ব্যবসাতে নিয়োজিত হয়েছিল তার অনুপাত। তাহলে আমাদের তো পেয়ে গেছি, ব্যবসায়ের সময় তো আমরা PQ ধরেছিলাম 9:5। খোঁজো, অপশনে না থাকলে অপশন ভুল হতে পারে, আমরা ভুল হতে পারি না, কারণ আমরা এক একটা উস্তাদ। 9:5, ঠিক আছে, বলতে পারলাম। তো চলো নেক্সট অঙ্কে চলে আসবো। যারা পুরো ভিডিও দেখবে না, যারা পুরো ভিডিও দেখবে, দুজনের রেজাল্টের ডিফারেন্সটা পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আমাকে জানাবে, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্কে চলে আসবো। বলেছে নেক্সট অঙ্ক কি বলেছে, ভালো করে একবার দেখো। বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, ঠিক আছে। এবার শঙ্কুর যে আয়তন সেটা বলে দিয়েছে 1:4 বলেছে, এবং উচ্চতা বলেছে 25:64। ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে সবার প্রথম আমাকে শঙ্কুর আয়তনের ফর্মুলা জানতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই r স্কোয়ার h, ঠিক আছে। এবার আমরা এখানে কি লিখবো, আর স্কোয়ারটাকে একটা r1 স্কোয়ার ধরবো, একটাকে h1 ধরবো, আর একটা কি লিখবো 1/3 পাই r2 স্কোয়ার আর h2। এবার বলবে দাদা এটা কেন এরকম ভাবে লিখলে, এই যে দুটো বলে দিয়েছে আর এখানে অনুপাত বলে দিয়েছে, তাই জন্য এটা বাই এটা করলাম, ঠিক আছে। এবার দেখো 1/3 যেমন আছে 1/3 মতো লিখবো, পাই যেমন আছে লিখবো। ব্যাসার্ধ দেখো তো, ব্যাসার্ধ কিছু বলেছিল না, ভূমিতলের ব্যাসার্ধ তো বাড়ি করতে বলেছে, তাহলে r1 যেমন আছে স্কোয়ার রেখে দেবো। উচ্চতা কিন্তু বলে দিয়েছে, দেখো দুটোর উচ্চতার অনুপাত বলে দিয়েছে 25:64। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট লিখবো না, আমরা কি লিখবো 25x, ঠিক আছে, বাই নিচে 64x, নিচে 64x। এটা 1/3 যেমন ছিল, বাই যেমন ছিল, এখানেও আর বলেনি, তাহলে r2 এর স্কোয়ার করলাম। এবার এখানে কত বলেছে, এই দুটোর আয়তনের অনুপাত কিন্তু বলে দিয়েছে, কত বলেছে, এই দেখো আয়তনের অনুপাত কিন্তু বলে দিয়েছে 1:4। মানে এটাকে আমরা 1/4 লিখতে পারবো, এটাকে আমরা কি লিখবো 1/4, ঠিক আছে। তাহলে 1/4, আচ্ছা বুঝতে পারছো না, 1/4। চলো বুঝতে পারলাম। তাহলে এই দুটো আয়তনকে অনুপাত থেকে আমরা বাইতে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে, অনুপাত থেকে আমরা বাইতে কনভার্ট করেছি, আর এইটা হচ্ছে আয়তনের অনুপাত, আর এটা বলেই দিয়েছিল। এবার আমরা জাস্ট একটাই কাজ করতে হবে, ভোগ কাটাকাটি, 1/3 পাই। আচ্ছা এবার এই দুটো কাটতে পারবে না, কেন, দেখো এটা r2 এটা r1 আছে, আচ্ছা x কেটে গেল, তাহলে এবার r1 এর স্কোয়ার r2 এর স্কোয়ার। আচ্ছা 1/4 যেমন ছিল 25/64 এপাশে আসলে উল্টে যাবে, 64/25 হবে। এবার কাটাকুটি কি যাবে, দেখো কাটাকুটি যাবে, 4 1 4, 4 6 24 হলো। এবার r1 এর স্কোয়ার আছে, r2 এর স্কোয়ার আছে, তাহলে আমরা r1/r2 তার হোল স্কোয়ার ধরতেই পারি, করি। আচ্ছা 16কে আমরা কি লিখতে পারি 4, 25কে আমরা 5 দিয়ে তার হোল স্কোয়ার করি, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, বোথ সাইড দিয়ে স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি লিখতে পারি, r1/r2 ইকুয়াল টু 4/5। তাহলে আমরা অনুপাতে যদি লিখি r1:r2 ইকুয়াল টু 4:5, তাহলে কত হলো 4:5, এই দেখো 4:5। তাহলে বুঝতে পারলাম 13টা অঙ্ক ঝড়ের গতিতে নেমে গেল। বারবার বলছি এই অঙ্কগুলো কিন্তু দেখো, এই অঙ্কগুলোই অনেকে পারে না, যদি পারো ভালো কথা, তাহলে একবার প্র্যাকটিস করে নাও শেষ রাতে ওস্তাদের মতো। চলো নেক্সট অঙ্কে আসা যাক। 14 নম্বর প্রশ্নে চলে আসবো। বলছে একটা অর্ধগোলকের ব্যাস একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, ঠিক আছে। অর্ধগোলকের ব্যাস, ভালো করে শুনবে, অর্ধগোলকের ব্যাস গোলকের ব্যাসের দ্বিগুণ, মানে যখন গোলক বলে তখন আমরা বলেছিলাম নিরেট গোলক ধরে নিতে, আর এটা কিন্তু অর্ধগোলক বলেছে, ঠিক আছে, মাথায় রাখবে। ব্যাসের দ্বিগুণ, গোলক ও অর্ধগোলকের আয়তনের অনুপাত। আচ্ছা গোলকের যে আয়তন তার ফর্মুলা কি, 4/3 পাই r কিউব, ঠিক আছে, 4/3 পাই r কিউব। আর অর্ধগোলকের কি 2/3
পাই আর কিউব, কিন্তু এখানে একটা ইনফরমেশন লিখেছে যে অর্ধগোলকের ব্যাস, ঠিক আছে, অর্ধগোলকের ব্যাস গোলকের ব্যাসের দ্বিগুণ। তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ আর হলে এর ব্যাসার্ধ তোমার এর ব্যাসার্ধ কি হবে, এর ব্যাসার্ধ হচ্ছে তোমার দ্বিগুণ হবে, মানে 2r হবে, 2r কিউব হবে। আরে বাবা অনেকে বুঝতে পারলো না, ধরো এটা পুরো বলো, এর ব্যাসার্ধ হচ্ছে তোমার, ভালো করে শুনবে, ঠিক আছে, এর ব্যাসার্ধ আমি ধরলাম 2r, আর ব্যাস হচ্ছে ব্যাস 2r হলে ব্যাসার্ধ হবে কত আর, বড় গোলকটার ক্ষেত্রে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি বলেছিল, এটার ক্ষেত্রে কি বলেছিল, অর্ধগোলকের ব্যাস বড় গোলকটার দ্বিগুণ হবে। তাহলে এর যে অর্ধগোলক তো এরকম হবে, অর্ধগোলক এরকম হবে, একটু মিস্টেক হয়ে গেল, এখানে অর্ধগোলক ধরো, অর্ধগোলক, ঠিক আছে, অর্ধগোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ কি দ্বিগুণ হবে, মানে 2r হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ আর হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ 2r হবে, ব্যাস এটুকুই ডিফারেন্স। এখানে বসিয়ে দাও 2r এর কিউব, হয়ে গেছে, কিচ্ছু আহামরি কঠিন কিছু নেই। 4/3 লিখলাম, আচ্ছা এখানে 2/3 যেমন আছে লিখলাম, ঠিক আছে, পাই যেমন আছে লিখলাম, আর এর কিউব যেমন আছে লিখলাম, 2 এর কিউব হয় 8, আর এর কিউব আর কিউব, হয়ে গেছে। ঠান্ডা মাথায় শুনবে, 3 ভোগ কাটা করে দিলাম, 2 দিয়ে 4কে কাটলে হবে 2, ঠিক আছে, আর কিউব পাই কেটে গেল, তাহলে 2/8 হবে, 2/8, কাটাকুটি আরও তো যাবে, 1/4, 2 1 2, 2 4 8, তাহলে কি হবে 1:4, বুঝতে পারলাম। আবারও বলছি, আমি জানি এটা ম্যাক্সিমাম ছেলে হবে, আরে বাবা পুরো গোলকটার ব্যাসার্ধ আর হলে অর্ধগোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হবে, ব্যাস যদি দ্বিগুণ হয় ব্যাসার্ধ দ্বিগুণ হবে, তাহলে কি হবে, তাহলে 2r হবে, সেটাই বসিয়েছি, আর কিছুই করিনি। আর আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, বুঝতে পারলাম। তাহলে 1:4 কোথায় আছে, এই যে অপশনে, ঠিক আছে, অপশনে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন কি বলেছে, এবিসি ত্রিভুজ, চলো একটা এবিসি ত্রিভুজ পট করে বানিয়ে ফেলি, চলো এবিসি একটা ত্রিভুজ বানিয়ে ফেলি। এই অঙ্কটা দারুণ অঙ্ক আছে, এটা ডবল স্টার দিয়ে রাখো, ডবল স্টার, এবিসি ত্রিভুজ। আচ্ছা এখানে না আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে বি ধরি, আর এটাকে সি ধরি, কারণ আছে, কেন কারণ আছে এটাকে ধরলাম, এ দেখো এখানে কিন্তু বলেছে এবিসি 90 ডিগ্রি, মানে বি যে অ্যাঙ্গেলটা যে মাঝে থাকে সে 90 ডিগ্রি হয়, তাহলে এইটাকে আমি 90 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, এরকম ভাবে একটা সমকোণী ত্রিভুজ ধরলাম, মানে এই যে কোণটা এটা 90 ডিগ্রি, মানে সমকৌণিক বিন্দু, বি হচ্ছে সমকৌণিক বিন্দু, ঠিক আছে। চলো তারপর বলেছে বিডি লম্ব এসি, বিডি থেকে একটা লম্ব অঙ্কন করবো, বিডি থেকে কি করবো আমরা, একটা লম্ব অঙ্কন করবো, ডি একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে বাবু, হয়ে গেছে। এবার কি বলেছে, এডি = ডিসি 9:16, মানে এডি বলতে এইটুকুখানি পার্ট, আর ডিসি বলতে কত, এইটুকুখানি পার্ট। ডিসি বলেছে 16, আমি তো বলেছি পুরোপুরি 16 ধরবো না, এক্স ধরবো, আর এটা কি হবে 9x, যেহেতু ইস্টু আকারে রয়েছে তাই জন্য হয়ে গেল। এবার জানতে চাইছে এবি = এসি এর মান, এবি, এই দেখো এবি মানে কিনটা, এইটা তো, এই যে এবি মানে এইখান থেকে এতটা, এইটার যে মান হবে তার সাথে কার অনুপাত করতে বলেছে, এসি পুরোটার অনুপাত করতে বলেছে, ঠিক আছে। চলো সবার প্রথম আগে এসিটা বার করবো, চলো কাকা এসি মানে কি, তুমি এডি প্লাস ডিসির যোগফলই তো এসি, আরে বাবা এসিটা কি আছে, এডি প্লাস সিডি বা ডিসির যোগফল। এডি আমরা জানি, এডি কত 9x, ডিসি কত 16x, যোগ করলে কত হবে 25x, বুঝতে পেরেছি, হয়ে গেছে। তাহলে এসির যে মানটা বেরোলো 25x বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমরা এবি বার করব, এবার আমরা কাকে বার করব, এবি। তোমাদের একটুখানি বলি, এবির একটা ফর্মুলা আছে, এবি স্কোয়ার, ঠিক আছে, ভালো করে শোনো, এবি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এবি দিক করে যে ত্রিভুজটা রয়েছে, ভালো করে শোনো, এবি একটা বাহু ধরলাম, এই বাহুটার দিক করে কোন ত্রিভুজটা রয়েছে, এই যে এই ত্রিভুজটা রয়েছে না, এ বি ডি, এই ত্রিভুজটা রয়েছে তো, এ বি ডি, এর ভূমি ইন্টু এর ভূমি ইন্টু টোটাল যে ত্রিভুজটা আছে তার ভূমি, মানে এসি। তাহলে এডির মান কত 9x, এসির মান কত, এসি পুরোটা বার করেছি 25x, লিখে দিলাম, আর এবি স্কোয়ার এটাই তো আমরা বার করব। এবার এবি লিখে দিলাম, স্কোয়ার তুলে এদিকে রুট করে দিলাম। আচ্ছা 9 আমি ভেঙে লিখছি, 9কে 3 3কে 9, এক্স যেমন আছে লিখলাম, 25কে আমি ভেঙে লিখলাম 5 5 25 ইন্টু এক্স। এবার রুটের বাচ্চাদের মতো দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 5 থেকে একটা 5 বেরোবে, দুটো এক্স থেকে একটা এক্স বেরোবে, তাহলে এবির মান কত হবে 5 3 15x, তাহলে 15x হবে বি এর মান, এবির মান কত হবে 15x। এবার তোমাকে জানতে চেয়েছে এবি = এসি, তাহলে এবির মান কত, এক্ষুনি বার করলাম 15x, তাহলে 15x লিখবো, আর এসির মান কত 25x লিখবো। ইস্টু থেকে এবার আমরা কি করব, বাই করে দেবো, x ভোগ কাটা, 5 3 15, 5 5 25, তাহলে 3:5, এটাই হবে আমাদের অ্যান্সার, 3:5 এটাই হবে আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। তাহলে 3:5 কোথাও আছে, না থাকলে ভুল আছে, না থাকলে অঙ্ক ভুল আছে, আমরা কখনো ভুল হতে পারি না,
ঠিক আছে, তো চলো অঙ্কটা খুব ভালো করে দেখো। প্রথমেই স্টার দিয়েছিলাম, এখানে অনেকে এই জায়গাটা বারবার বলছি এ বি যখন ধরে করব তখন এ বি স্কোয়ার ইকুয়াল টু এই দিক করে যে ত্রিভুজ রয়েছে তার ভূমি ইন্টু পুরোটার ভূমি, এই যেটা এখানটায় বুঝিয়েছি। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো সুন্দর করে করো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে আসবো। চলো চলে এলাম পরবর্তী অঙ্ক। অনেক ছেলেপুলে এই অঙ্কটাকে ভয় পায়, আমি জানি তো। কি বলেছে দেখো, এ এক্স স্কোয়ার, এটা আমি লিখে দিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন, কোন বীজ বলছে, একটি বীজ শূন্য হবে কখন, একটি বীজ শূন্য হবে কখন, ভালো করে শোনো। সি যদি 0 ধরি, ভালো করে শুনবে, সি যদি 0 ধরি, তাহলে আমরা যদি সি যদি 0 ধরি তাহলে কি হতে পারে, সি 0 হলে পুরো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0, এখান থেকে আমরা এক্স কমন নেব, পড়ে থাকবে এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাই তো, ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এ এক্স প্লাস বি, এটাকে নিচে চলে যাবে মানে 0, একটা তো 0 হয়েই গেল, তাহলে বুঝতে পারলাম, তাহলে একটি বীজ 0 হয়ে গেল কখন, যখন সি ইকুয়াল টু 0 হবে, তাহলে বুঝতে পারলাম সি ইকুয়াল টু 0 যখন হবে, বুঝতে পারলাম। চলো নেক্সট অঙ্কে চলে আসবো, নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক বলেছে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর, এটা হচ্ছে শঙ্কু, ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, আচ্ছা বাহুত্রয় মানে 3টে বাহু আছে বলে বাহুত্রয় বলছে। এই ধরো একটা শঙ্কু আঁকলাম, এই শঙ্কুর, ভালো করে শোনো, শঙ্কুর এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা, আর এই যে 3টে বাহু তো একটা সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে মিথ্যা কে বলছে, সত্য, তাহলে এটা হবে সত্য, বুঝতে পারলাম, সত্য মিথ্যা জানতে চেয়েছিল। নেক্সট অঙ্কে চলে আসে, চলো। এই অঙ্কটা একদম বাচ্চাদের মতো অঙ্ক, ঠিক আছে, একদম বাচ্চাদের মতো অঙ্ক। তোমরা যদি ভেদ একটু পেরে থাকো এই অঙ্কটা পারবে। এটা তোমরা HW দিলাম এবং এটা করে শতে করো, আর HW মানে এখনই বসে করো, করে তোমরা এক্ষুনি কমেন্ট সেকশনে জানাও। চলে আসবো নেক্সট অঙ্ক। কি বলেছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, একটা রশ্মি নিলাম, ধরো একটা রশ্মি নিলাম, তার একটা প্রান্তবিন্দুকে কেন্দ্র করলাম, চলো এই বিন্দুটাকে কেন্দ্র করলাম বা এই বিন্দুটাকে কেন্দ্র করলাম, যেটা তোমরা করতে পারো। আমি ধরো এই বিন্দুটাকে কেন্দ্র করলাম, কেন্দ্র করে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, এই ধরো ঘড়ির কাঁটা এরকম ঘোরে, ঘড়ির কাঁটা, তাই তো, ঘড়ির কাঁটা ধরো এটা কেরম ঘোরে, এইরকম ঘুরতে থাকে। কিন্তু যখন বলছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঘড়ির কাঁটা কেমন ঘোরে, আবার বলো, ঘড়ির কাঁটা তো এদিকে ঘোরে, কিন্তু বলেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, তখন ঘোরার উৎপন্ন কোণটি ধনাত্মক না ঋণাত্মক হবে। আমরা জানি গ্রাফের এই যে গ্রাফ, এই গ্রাফের দিকের নিচের দিকে আসলে নেগেটিভ, ওপরের দিকে গেলে পজিটিভ হয়, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, ধনাত্মক মানেই পজিটিভ, মানে এটা সত্য বলতে পারি, কি বলতে পারি, সত্য বলতে পারি। চলো নেক্সট অঙ্কে চলে আসবো। যাদের ত্রিকোণমিতি আছে, দারুণ একটা অঙ্ক, এটা একটা দারুণ অঙ্ক। দেখো বাবু বলেছে cos 0 ডিগ্রি, cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি ইন্টু এখানে আরো ডট মানে চলতে থাকবে 3 ডিগ্রি 4 ডিগ্রি, চলতে cos 90 ডিগ্রি হবে। এগুলো সব যদি গুণ করি এর মান বলছে 1 হবে। এটা সত্য না মিথ্যা? তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা জানবে cos 90 ডিগ্রির মান হয় 0, cos 90 ডিগ্রির মান হয় 0, আর cos 90 ডিগ্রি 0 মানে 0-র সাথে যাকেই গুণ করো না কেন 0 হয়ে যাবে, তাহলে 1 তো হবে না, তাহলে এটা হবে মিথ্যা। এটা কি হবে, মিথ্যা। বলো বুঝতে পারলে কিনা, এটা কি হবে, মিথ্যা হবে, বলতে পারলাম। তো চলো নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক চলে আসি 21 নম্বর সাম। কি বলেছে, এবিসি ত্রিভুজ, চলো সময় নষ্ট করবো না, হেভি ভালো অঙ্ক একটা পেয়ে গেছি আবার। এবিসি একটা ত্রিভুজ, চলো নাম দিয়ে দিই এবিসি। তারপরে বলেছে কি, এবি 9 সেমি, চলো এবি 9 সেমি লিখলাম, বিসি 6 সেমি লিখে দিলাম, সিএ 7.5 সেমি লিখে দিলাম। চলো এখান থেকে এতটুকু পড়া হয়ে গেছে। পরবর্তী পার্ট PQR ত্রিভুজ, চলো একটা ত্রিভুজ আঁকি PQR, ঠিক আছে, PQR নাম দিয়ে দিই PQR, ঠিক আছে, ত্রিভুজের নাম দিয়ে দিয়েছি PQR। আচ্ছা, অনুরূপ বাহু কিউআর এর সাথে, আচ্ছা অনুরূপ বাহু কিউআর, আচ্ছা এইদিকে দেখো ভালো করে শোনো, PQR ত্রিভুজের বিসি বাহুর অনুরূপ বাহু কিউআর, মানে এই যে বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে কিউআর, আর কিউআর বলেছে 8 সেমি, লিখে দিয়েছি। তোমাকে কি জানতে চেয়েছে, কি বলেছে, যে ত্রিভুজ PQR এবং ত্রিভুজ ABC পরস্পর সদৃশ্য, আচ্ছা সদৃশ্য বলে দিয়েছে, জানতে চেয়েছে ত্রিভুজ PQR এর পরিসীমা। যখন সদৃশ্য তাহলে এর অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতি হবে, মানে রেশিও গুলো সেম হবে। তাহলে এর আবার বলেও দিয়েছে এই বিসির সাথে কিউআরটা অনুরূপ বাহু, তাহলে শোনো বাবু, বিসির সাথে কিউআরটা যদি অনুরূপ ধরো, বাদ বাকি দুটো তুমি নিজে ধরে নাও, এবি
এ বির সাথে তুমি ধরে নাও যে দুটো বাকি আছে অবশিষ্ট দুটো পি কিউ কে ধরে নাও, আর এসির সাথে যে এই বাহুটা রয়েছে তার সাথে পি আর কে ধরে নাও। এই বাহুগুলো সবগুলো এই যে অনুরূপ বাহুগুলো সব হবে সমানুপাতি, ঠিক আছে। এবার আমরা এই বিসি বাই কিউ আর যদি করি, শোনো বিসি বাই কিউ আর যদি করি তাহলে বিসির মান কত আমরা জানি 6, কিউ আর এর মান 8 বলে দিয়েছিল। কাটাকুটি করলে কি হবে 3/2 দিয়ে করলে 2 3 6 2 4 8 মানে 3/4, তাহলে বিসি বাই কিউ আর 3/4। কিন্তু আমরা কি বলেছে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সব কি হয় সমানুপাতি হয়, মানে এইগুলো সবই হবে 3/4, সবই 3/4 হবে। বারবার শোনো এই দুটো সমানুপাতি দুটো বাহু অনুরূপ বাহু, আর এরা দুজন যেহেতু সদৃশ্য তাহলে এই দুটো বাহু যদি 3/4 হয় তাহলে এই যে বাকি যে অবশিষ্ট যে এইটার ক্ষেত্রে বলো এটার ক্ষেত্রে বলো রেশিওটা সেমই হবে, বুঝতে পারলাম তো। চলো নেক্সট এবার আমরা কি করব সংযোজন পদ্ধতি অ্যাপ্লাই করব। সংযোজন পদ্ধতি বলতে এই যে তিনটে বাহু আছে তিনটে বাহুকে যোগ করে দেবো, চলো বিসি প্লাস এ বি প্লাস এসি, নিচে কি করব কিউ আর প্লাস পি কিউ প্লাস পি কিউ, আচ্ছা পি কিউ আর একটা কি আছে সরি এখানে পি কিউ এটা পি আর হতো, এটা পি আর হতো, পি আর যোগ করলাম 3/4 হতো, ঠিক আছে। আচ্ছা দেখো এই বিসি বাহু মানে কোনটা, এই যে বিসি বাহু, ঠিক আছে। বিসি বাহু 6, ভালো করে শুনবে, বিসি বাহু মানে কত 6, এবি মানে কত 9, আর এসি মানে কি 7.5, তাহলে সব কটা যোগ করো 9 6 15, 15 আর 7 মানে 7.5 মানে 22.5, তাহলে সব কটা যোগ করলে আমরা 22.5 পাবো। কিন্তু এই ত্রিভুজের তিনটে বাহুর কিন্তু একটার মান দেওয়া আছে, তিনটের মান দেওয়া নেই, তাহলে এই তিনটে বাহুকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো পি কিউ আর এর পরিসীমা পাবো, ইয়েস অর নো পরিসীমাটা পাবো। আর এদিকে 3/4 যেমন আছে রেখে দিলাম। এবার কোনাকুনি গুণ করব, দেখো ত্রিভুজ পি কিউ আর এর পরিসীমা, ভালো করে শুনবে কিন্তু এটাই আমাদের জানতে চেয়েছিল। দেখো এবার ভালো করে বুঝবে, 4 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কি হবে 22.5 × 4, আর তিনটা এর সাথে গুণ হলো, তিনটা এর সাথে গিয়ে ডিভাইড হয়ে গেল, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে, এখান দিয়ে পয়েন্ট তুলে দাও 10 নিচে নিয়ে আসো, 3 দিয়ে 3 7 21, 3 5 15, 2 দিয়ে 2 2 4, 2 5 10, 5 দিয়ে 5 15 75, 15 2 30, যে যার মতো করে কাটাকুটি করতেই পারো, তাহলে হবে 30 সেমি, পরিসীমা হলো 30 সেমি। এই তো কি ইজি অঙ্ক ছিল, কিন্তু দারুণ অঙ্ক ছিল, এগুলো 2 মার্কসেও আসতে পারে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে আসি, চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্কটা যাদের চোং আছে, চোং চ্যাপ্টারটা যাদের আছে, বলছে একটা ফাঁপা ধাতব পাইপের একটি প্রান্তের ধাতব পাতের পরিমাণ 25 বর্গ সেমি, একটি ধারে মানে বলেছে দেখো ভালো শোনো, একটি প্রান্তের ধাতব পাতের পরিমাণ 25 বর্গ সেমি, তাহলে এইটাকে না আমরা ধরে নেবো এক প্রান্তের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এ ধরে নেবো, আর এ কে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার, ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এটা 5 হয়ে গেল। আচ্ছা আর কি বলেছে, ধাতব পাতটি 100 ঘনডেসিমি মানে আয়তন, তাহলে ভি ইকুয়াল টু কত 100 ধরে নিলাম। এবার পাইপের উচ্চতা জানতে চেয়েছে, তাহলে শোনো আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, আয়তন 100, ভি বলেই দিয়েছিল, পাই আর স্কোয়ার কত, পাই আর স্কোয়ার আমাদের বলে দিচ্ছি 25, আমরা 5 লিখে ফেলেছিলাম, তো পাই আর স্কোয়ারের জায়গায় 25 লিখলাম। এবার আমরা কি এইচ উচ্চতা যেটা আমাদের জানতে চেয়েছে, এইচ এর মতো রেখে দেবো 100, এই 25টা পাশে 22 হয়ে যাবে, 4 25 সঙ্গে 100, তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা হবে 4 সেমি, যাদের মানে চোং আছে তারা এই অঙ্কটা করে নেবে। চলো নেক্সট প্রশ্ন চলে যাবো, সময় নষ্ট করবো না, প্রচুর সাম এনেছি তোমাদের জন্য, ঠিক আছে। বলেছে নিরেট অর্ধগোলকের উচ্চতা এ বলেছে, মানে এইচ বলেছে এ, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটা ফর্ম হয়, কিন্তু এখানে দিয়েছে 4 পাই এ স্কোয়ার। এইটা আমি যদি এখন মিথ্যা বলি এখনের জন্য ঠিক, কিন্তু যদি অঙ্কটার মধ্যে এরকম বলে দিত, শোনো অর্ধগোলক তো, এই অর্ধগোলকের এই যে এখান থেকে এতটা, এটা উচ্চতা কাম এটা ব্যাসার্ধও বলতে পারো, এটাকে আমরা সাথে সাথে কি বলতে পারি, ব্যাসার্ধও বলতে পারি, উচ্চতার সাথে সাথে এটাকে আমরা ব্যাসার্ধও বলতে পারি, বাট অঙ্কে কিন্তু উল্লেখ করে দেয়নি, তাই জন্য এটা মিথ্যা। যদি বলে দিত ব্যাসার্ধ আর উচ্চতা সেম, তাহলে কিন্তু 2a মানে 2 পাই এ স্কোয়ার আমরা লিখতে পারতাম, যদি ব্যাসার্ধের সাথে উচ্চতা সমান বলে দিত, কিন্তু এখানে আমরা পারবো না, তাই এটা মিথ্যা হবে, বুঝতে পারলাম। কেন মিথ্যা হবে সেটাও বলে দিলাম, আর যদি সত্য হয় তাও কেন হবে সেটাও বলে দিলাম। তাহলে সত্য হতে গেলে উচ্চতার ব্যাসার্ধ সেম, এটা তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তবে স্কুলের স্যার ম্যাম থেকে জেনে নিও ইন দ্য ফিউচার, এখন হয়তো টাইম নেই, পরে একবার জেনে নেবে এই প্রসেস যেটা আমি বললাম সেটা ঠিক কিনা, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক, একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকলে প্রথম চলরাশি অপর চলরাশিগুলির সঙ্গে ড্যাশ ভেদে আছে বলা যায়, এটার উত্তর হবে রৈখিক। কি হবে, রৈখিক ভেদে আছে, বুঝতে পারলাম। নেক্সট প্রশ্নে চলে আসবো, ফতিমা শ্রেয়া স্মিতা, ফতিমাকে আমি এফ দিয়ে লিখলাম, শ্রেয়াকে আমি
এস দিয়ে লিখলাম আর স্মিতাকে আমি ছোট হাতের এস দিয়ে লিখলাম, ঠিক আছে। তিনজন মোট 6,000 টাকা, আচ্ছা 3জন মিলে মোট 6,000 টাকা দিয়েছিল, 3জন মিলে মোট 6,000 টাকা দিয়েছিল। এক বছর পর আরেকবার বলছি, ফতিমা, শ্রেয়া, স্মিতা 3জন মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। এক বছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশ 50, 100, 150 টাকা। তাহলে এরা কত টাকা লভ্যাংশ পেয়েছে? 50, ঠিক আছে। 50, 100, 150 এদের লভ্যাংশের অনুপাতটা বার করবো। কি করব? এটা যেটা বার করছি এটা কিন্তু লভ্যাংশের অনুপাত, এটা কিন্তু মেন টাকা যেটা দিয়েছিল। তাহলে লভ্যাংশের অনুপাত বার করি, 50 একে 50, 50 দুগুণে 100, 50 তিনে 150। তাহলে এটা হলো লভ্যাংশের অনুপাত। আমাকে কি জানতে চেয়েছে? আমাকে জানতে চেয়েছে আচ্ছা এটা কি লিখেছে? টাকা। স্মিতা ওই ব্যবসা, আচ্ছা আচ্ছা এখানে কি হবে? স্মিতা, শুধু স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করে। স্মিতা বলতে কে? যে 3 নম্বরে ছিল, যাকে ছোট হাতে ধরেছি, সে ওই ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছে। শুনে রাখো কিভাবে বার করতে হবে। স্মিতারটা বার করছি, কত টাকা দিয়েছিল? মোট 6,000 টাকার ব্যবসা ছিল। স্মিতার রেশিও কত লভ্যাংশের? 3, তারটা উপরে লিখবো, বাকি 3 জনেরটা যোগ করবো। 1 + 2 + 3 মানে হচ্ছে 6,000 × 3/6, তাহলে 6 দিয়ে করলে 1000, 1000 × 3 হচ্ছে 3,000 টাকা। কত টাকা হবে? 3,000 টাকা। বোঝাতে পেরেছি? তাহলে এই হয়ে গেল স্মিতা কত টাকা দিয়েছে? 3,000 টাকা। প্রথমে মূল লভ্যাংশের অনুপাত বার করলাম। আমরা মূলধনের অনুপাত থেকে লভ্যাংশটাকেও ডিভাইড করতে পারি বা ডিফাইন করতে পারি। সেম ভাবে আমরা লভ্যাংশের অনুপাত থেকে আমরা কে কত টাকা ইনভেস্ট করেছিল বা নিয়োজিত করেছিল সেটাও বার করতে পারি। চলো তাহলে বুঝতে পারলাম, অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক ছিল। বারবার বলবো এরকম টাইপেরই অঙ্ক আসবে, বুদ্ধি দিয়ে করতে হবে। নেক্সট অঙ্কে চলে আসি। x² = x, এই সমীকরণের সমাধান সংখ্যা। দেখো x² = x, তাই তো? তুমি একটা কাজ করো, x², এইখানে x আছে, এ পাশে নিয়ে নাও, তাহলে -x হবে, = 0 হবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এবার যদি আমি এখান থেকে আমি x কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে কি? x - 1 = 0। তাহলে এখান থেকে কটা সমাধান হতে পারে? x = 0, আদারওয়াইজ x - 1 = 0 মানে x = 1। তাহলে এই একটা হতে পারে, এই একটা হতে পারে। তাহলে আমাদের বলেছে সমাধান সংখ্যা কটা? তাহলে হবে 2টো। তাহলে কত হবে সমাধান সংখ্যা? 2টো। পরের কোশ্চেনে চলে আসবো। বলেছে 2 cos 3θ = 1 হলে থিটার মান কত? যারা যাদের রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে, তারা এই অঙ্কটা দেখে নিতে পারো। cos 3θ, 2টা এদিকে ইনটু রয়েছে, এপাশে এসে আমি ডিভাইড করে দিলাম, ঠিক আছে। তাহলে কি হলো দেখে নিয়েছো। এবার আমরা cos 3θ লিখবো। তোমরা জানো 1/2 cos কত ডিগ্রির মান? তোমরা কি জানো cos 1/2 এটা cos কত ডিগ্রির মান? এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান। cos 60 ডিগ্রির মান, বোথ সাইড দিয়ে cos cos ক্যান্সেল হয়ে গেল। 3θ = 60 ডিগ্রি, θ = 60 ডিগ্রি বাই 3 মানে θ = 20 ডিগ্রি। তাহলে বোঝাতে পেরেছি? কোনো সমস্যা? আর কারো কোনো সমস্যা রয়েছে? দারুণ অঙ্ক, যারা ত্রিকোণমিতি আছে তারা করে নাও। আমি একটু স্পিড বাড়াবো, কেন ভিডিওর লেন্থ নালে খুব বড় হয়ে যাবে, সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারবে না। চলো নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান = কত যদি বলতো, তাহলে 180 ডিগ্রি লিখে দিতাম। কিন্তু যেহেতু প্রায় বলেছে বা অ্যাপ্রক্স বলেছে, তাই তোমরা 57.3 ডিগ্রি লিখতে পারো, বা 1 রেডিয়ান = কিন্তু 180 ডিগ্রিও হয়। আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। 1 রেডিয়ান = 180 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু যেহেতু প্রায় বলেছে তাই জন্য এই মানটা আমরা লিখলাম। এরপরে চলে আসবো s = r θ সম্পর্কের পরিমাণ থিটা করা হয় কোন পদ্ধতিতে? এটা সবাই আমরা জানি, এইটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। কোনটা? বৃত্তীয় পদ্ধতি। আর ডিগ্রি থাকে ষষ্ঠিক পদ্ধতি। হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে চলে আসি। একটু ফাস্ট করছি বাবু, এখনো 2 নম্বরের প্রশ্ন আমাদের হাতে বাকি রয়েছে। চলো নেক্সট অঙ্কে চলে এসেছি। কি বলেছে? sin θ = √3/2, sin θ = √3/2। তাহলে sin θ = লিখবো √3/2। sin কত ডিগ্রির মান আমরা হয় জানোই? √3/2, √3/sin কত ডিগ্রির মান হয়? sin কত? sin 60 ডিগ্রির মান হয়। তাহলে sin 60 ডিগ্রি। তাহলে sin বোথ সাইড দিয়ে ক্যান্সেল হয়ে গিয়ে θ = 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তো চলো আপাতত আমরা 1 মার্কস এখানেই সমাপ্ত করলাম। আপাতত এই 30টা করে যাও। যারা 1 মার্কস নিয়ে এতদিন ভয় পাচ্ছিলে তাদের বলি এই 30টা বেস্ট অঙ্ক করালাম। এবার তোমাদের একটুখানি আমি কি বলবো, একটুখানি মশলা দিয়ে বলবো একটা কথা। এই যে কটা কোশ্চেন দেখলে, এবছর সেকেন্ড ইউনিট টেস্টে যে কটা স্কুল থেকে পরীক্ষা হয়ে গেছে, সব কটা স্কুলের প্রশ্নকে তুলে আমি এই কোশ্চেনটা বানিয়েছি। এবার তোমরা করবে কি করবে না তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চলো 2 মার্কসের কোশ্চেনে চলে আসি এবার, আর সময় নষ্ট করবো না। চলো 2 মার্কসে চলে যাই এবার। আচ্ছা, 2 মার্কসের ক্ষেত্রে একটু পয়েন্টিং বা দাগের ক্ষেত্রে প্রবলেম হয়েছে। যেটা 4 সেটাই 1 ধরে নাও, ঠিক আছে। কি বলেছে? অমল ও অনুপ যৌথ ব্যবসায় 1,500 টাকা লাভ হলো। কত টাকা লাভ হয়েছে? 1,500 টাকা। কার? কমল আর অনুপ। আমি শর্টে লিখছি কমল আর অনুপ, ঠিক আছে। আচ্ছা, কি হয়েছে? কমল 6,000 টাকা মূলধন দিয়ে 900 টাকা লাভ করে।
ঠিক আছে, তাহলে কমল আর কি রয়েছে, অনুপ রয়েছে। ঠিক আছে, ভালো করে শুনবে বাবু। আগে কি বলছে, আগে প্রশ্নটা পড়ি ধীরে ধীরে। কমল অনুপ একটি যৌথ ব্যবসায় বার্ষিক 1,500 টাকা লাভ করে। কমল 6,000 টাকা মূলধন দিয়ে 900 টাকা লাভ করে। অনুপ মূলধন কত দিয়েছিল? অনুপের মূলধন কত? আমরা জানি দুজনের মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হয়, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হয়। তা কমলের ক্ষেত্রে মূলধন কত দিয়েছিল? সে 6,000 টাকা মূলধন দিয়েছিল। ঠিক আছে, 6,000 টাকা মূলধন দিয়েছিল কমল। আর অমল কত টাকা মূলধন দিয়েছিল আমরা জানি না, তাই অমলেরটা এক্স ধরে নিলাম। আমি কিন্তু এটা লিখছি মূলধনের অনুপাত, আমি লিখে দিই মূলধনের অনুপাত সমান সমান আমরা কি লিখব? লভ্যাংশের অনুপাত। আচ্ছা তুমি একটা কথা ভাবো, লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত, ঠিক আছে, এখানে কমল 6,000 টাকা দিয়েছে, অনুপ আমরা জানি না, এক্স ধরে নিলাম। আচ্ছা লভ্যাংশের অনুপাতে লভ্যাংশ হয়েছে 1,500, ঠিক আছে, তার মধ্যে অনুপ 900 টাকা যদি পায়, অনুপ যদি 900 টাকা পায় তাহলে 600 টাকা কে খাবে? সরি, কমল 900 টাকা যদি পায় তাহলে 600 টাকা অনুপ পাবে। 900 টাকা যদি কমল পায় তাহলে 600 টাকা অনুপ পাবে। আরে বাবা 1,500 টাকা প্রফিট হয়েছে, যদি কমল 900 পায় তাহলে অনুপ তো বাদ বাকিটা পাবে, 600 পাবে। তাহলে আমরা লিখি ভালো করে, তাহলে কমল হচ্ছে 900 লভ্যাংশের অনুপাত, অনুপ হচ্ছে 600। ঠিক আছে, এবার ইস্টু থেকে আমরা বাই করি, 6,000 বাই এক্স, 900 বাই 600। এবার কাটাকুটি করি, 0 0 0 0, 3 3 9, 3 2 6, তাহলে 3x, তাহলে 6,000 ইন্টু 2, x ইকুয়াল টু 6,000 ইন্টু 2 বাই 3, তাহলে 3 দিয়ে যদি কাটি 2,000 হলো, 2 ইন্টু 2 মানে 4,000 টাকা। তাহলে এক্স মানে কত টাকা হলো? এক্স মানে 4,000 টাকা হলো। তাহলে 4,000 টাকা কে দিয়েছে? অনুপ দিয়েছে। তাহলে বলতে পারলাম, তাহলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। এ 6,000 টাকা দিয়েছে কমল, অনুপ দিয়েছে x টাকা, লভ্যাংশ 1,500 টাকা হয়েছিল। যদি কমল 900 পায়, অনুপ পাবে 600। এবার এগুলোকে ডিভাইড করলাম, ইষ্ট থেকে ডিভাইড করে x এর মানটা বার করলাম। যেহেতু অনুপ x টাকা দিয়েছিল, তাহলে অনুপের টাকা কত? 4,000 টাকা। বুঝতে পারলাম? চলো বুঝতে পারলাম। নেক্সট অঙ্কে এবার আমরা চলে আসবো। নেক্সট অঙ্ক কি বলেছে ভালো করে শুনবো, 5 অঙ্কটা দারুণ অঙ্ক দিয়েছে। বলেছে এইচ একক উচ্চতা আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কুর আয়তন পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, ঠিক আছে। তাহলে 1/3 হচ্ছে, লিখি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সবাই আমরা জানি শঙ্কুর আয়তন। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। হয়ে গেছে। এবার শুনবে ভালো করে, যে কথাগুলো বলবো এটা শুনবে, ঠিক আছে। 1/3 যেমন আছে লিখলাম, পাই যেমন আছে লিখলাম, আর স্কোয়ার যেমন আছে লিখলাম, এইচ যেমন আছে লিখলাম, এদিকে পাই যেমন আছে লিখলাম, আর যেমন আছে লিখলাম। এল এর জায়গাটা এসে, আচ্ছা এল মানে তির্যক উচ্চতা, আমি একটা এল এর ফর্মুলা বলেছিলাম, এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা হয় ফর্মুলা তির্যক উচ্চতা বার করার। তাহলে এল স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে এখান থেকে কি হবে? রুট হয়ে যাবে, মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে। তাহলে আমরা এটা করতে পারবো, এল ইকুয়াল টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখতে পারবো। তাহলে এল এর জায়গায় আমরা এটাই লিখবো, কি লিখবো? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করব, এদিক দিয়ে আর এদিক দিয়ে আর কেটে দেবো, তাহলে একটা আর পড়ে থাকবে পাই, আর পাই ভোগ কাটা করে দেবো, হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো? 1/3 এইচ, আর এদিকে পড়ে থাকলো রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা বাবু আমি আর একটা কথা বলি, এদিক দিয়ে যদি স্কোয়ার তুলি এদিকে গিয়ে স্কোয়ার, মানে এদিকে যদি রুট তুলি এদিকে গিয়ে স্কোয়ার হবে, তাহলে 1/3 ইন্টু এইচ তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি বেরোলো? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার এটার মানটা বার করে নিই, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, 1/3 তার হোল স্কোয়ার মানে কি? 1/9, আর এইচ স্কোয়ার যেমন আছে এইচ স্কোয়ার আরে সরি হ্যাঁ এটা এইচ স্কোয়ার আছে, তাহলে 1/3 এইচ স্কোয়ার হয়ে গেল। বলো বুঝতে পারলে কিনা? আচ্ছা এখানে না আরেকটা আর পড়েছিল, আমরা একটু খেয়াল করিনি, এখানে কিন্তু আরেকটা আর পড়েছিল। তাহলে এখানে আরটা লিখে নিই, এখানে আরটা লিখে নিই। তাহলে এখানে আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, এটা কার? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের মান, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিই, এই যে মানটা বেরোলো এটা কার মান বেরোলো? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের মান কত বেরোলো? এই যে 1/9 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার হয়ে গেল। বলতে পেরেছি? এত অব্দি কারোর কোথাও ডাউট রয়েছে বাবু? এত অব্দি ডাউট নেই। এবার আমাদের অঙ্কে বার করতে হবে। এখানে অঙ্কে কি বলেছে? 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে 1/h স্কোয়ার আর আর স্কোয়ার, তাহলে সর্বপ্রথম কি করবো? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে আমরা সরি একটু মিস্টেক করলাম, এদিকে শোনো, এই দুটো আমরা লসাউ করবো, এই দুটো আমরা কি করবো? লসাউ করবো। তাহলে কি হবে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এইচ কেটে গিয়ে আর স্কোয়ার পড়ে থাকবে, আর স্কোয়ার প্লাস, আর এদিক দিয়ে আর কেটে এই স্কোয়ার পড়ে থাকবে, আর স্কোয়ার প্লাস এই স্কোয়ারের মান কত? আর স্কোয়ার প্লাস এই স্কোয়ারের মান কত? 1/9। এই দেখো এখানে আছে, দেখতে পেয়েছো? এই দেখো এখানে দেখতে পাচ্ছ? তাহলে আমরা কি লিখবো? 1/9 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার, আর এখানে কি লিখবো? এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার।
তাহলে আর স্কোয়ার ভোগ কাটা, এই স্কোয়ার ভোগ কাটা, তাহলে 1/9 হচ্ছে আমাদের উত্তর। 1/9 হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এই দুটোকে লসাগু করলাম। এখান থেকে আমরা এই স্কোয়ার কেটে গিয়ে আর স্কোয়ার পর থাকলো, প্লাস রাখলাম, আর স্কোয়ার কেটে গিয়ে এই স্কোয়ার লিখলাম। এই দুটোর যোগফল তো আমাদের বলে দিই, বের করেছিলাম 1/9 ইন্টু 1/9 ইন্টু আর স্কোয়ার ইন্টু এই স্কোয়ার। ওটা গিয়ে এখানে বসালাম, নিচেটা বসালাম, দুটো কেটে গেল, 1/9 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক, চলো সময় নষ্ট করবো না, চলো নেক্সট অঙ্ক চলে আসি। কি বলেছে? x³ + y³ ভ্যারিয়েশন x³ - y³ হলে প্রমাণ করি এইটা x + y ভ্যারিয়েশন x - y। তাহলে চলো x³ + y³ ভ্যারিয়েশন উঠে ইকুয়াল টু k ইন্টু x³ - y³ লিখলাম, ইন্টুটা এখানে এসে বাই হয়ে গেল, x³ + y³ বাই x³ - y³ ইকুয়াল টু k। এবার এইখানে না আমরা একটা কাজ করব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে k নট ইকুয়াল টু 0 বা k অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখে নেবে কিন্তু, k অশূন্য ভেদ ধ্রুবক। 1 নম্বরের কোশ্চেনে অতটা জাজ না করলেও 2 এর ক্ষেত্রে করবে, তবে 1 নম্বরে এই কথাটা অন্তত লিখে নেবে শর্টে। ঠিক আছে, এবার এখান থেকে আমি একটা কাজ করবো, যোগ ভাগ পদ্ধতি করব। তাহলে যোগ ভাগ পদ্ধতির নিয়ম হচ্ছে, এই ওপরে যেটা আছে সেটা ওপরে রাখবো, ভালো করে শুনবে কিন্তু কথাটা, ওপরে যেটা আছে সেটাকে ওপরে রাখবো এবং নিচেও লিখবো, মানে লবেও লিখবো, হরেও লিখবো, লবের পার্টটা, এবং হরের পার্টটা একবার প্লাস আকারে ওপরে লিখবো আর একবার মাইনাস আকারে নিচে লিখবো। যখন মাইনাস আকারে লিখবো তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাসটা, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? আরেকবার বলছি, এই যে উপরের পার্টটা লিখবো, একবার ওপরেও লিখবো, নিচেও লিখবো, আর নিচের পার্টটা দিয়ে একবার উপরে যোগ করবো, নিচে একবার বিয়োগ করবো। তাহলে যোগ করলে কোনো সাইন চেঞ্জ হবে না, বিয়োগ করলে প্লাসটা প্লাস মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, -y³ + y³, ঠিক আছে, -x³ + x³। আর এই ডান দিকেও করতে হবে, কে নিচে কিছু নেই মানে 1। যোগ ভাগ পদ্ধতির নিয়ম কি বললাম? উপরেরটা উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, নিচেরটা দিয়ে উপরেরটা একবার যোগ করবো আর নিচেরটাকে বিয়োগ করবো, নিচেরটাকে কি করবো? বিয়োগ করবো। হলো, তাহলে বেঁচে থাকলো কি? 2x³, তাহলে 2x³ আর নিচে বেঁচে থাকলো 2y³। দুটো x³ যোগ করলে 2x³, দুটো y³ যোগ করলে 2y³। 2 দিয়ে ভোগ কটা করে দিই, তাহলে বেঁচে থাকলো k + 1 k - 1। আচ্ছা বাবু, একটা কথা বলো, x³ + y³ এটাকে আমরা লিখতে পারি xy এর হোল কিউব, কারণ দুটোরই কিউব রয়েছে, তাহলে k + 1 k - 1। এবার এখানেই একটা ভয়ঙ্কর পার্ট বলবো তোমাদের। আচ্ছা, এখানে যদি স্কোয়ার থাকে, ভালো করে শোনো, এখানে যদি স্কোয়ার থাকে, স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে তোমরা বলো তো যখন কিউব উঠে যায় তখন কি হয়? কিউব রুট হয়, এটা তো বাচ্চাদের জিনিস। তাহলে x/y এখান দিয়ে কিউব উঠে গিয়ে কিউব রুট k + 1 k - 1। এবার না তোমরা এত বড় পার্টটাকে তোমরা m ধরে নাও, এত বড় পার্টটাকে তোমরা m ধরে নাও, আর পাশে লিখে দাও কিউব রুট 3 প্লাস k + 1 k - 1 ইকুয়াল টু m ইকুয়াল টু ধ্রুবক, ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি বললাম? হলো কিউব রুট 3 k + 1 k - 1 ইকুয়াল টু m ইকুয়াল টু ধ্রুবক। এই কথাটা লিখে দাও যে এটাও একটা ধ্রুবক। বুঝতে পারলাম? এবার এখান থেকে আমরা কি লিখবো? k + y ইকুয়াল টু m। এবার আবার একবার যোগভাগ পদ্ধতি করবো, যোগভাগ পদ্ধতির নিয়ম কি? উপরেরটা উপরে রাখবো, একবার নিচে রাখবো, নিচেরটা দিয়ে উপরেরটা একবার যোগ করবো, নিচে একবার বিয়োগ করবো, ইকুয়াল টু m। এবার এই যে পার্টটা, নিচের যে পার্টটা রয়েছে এটা পাশে গিয়ে গুণ করে দাও, তাহলে k + y x + y m ইন্টু x - y। এবার তোমরা দেখো, এই যে এই পার্টটা রয়েছে ইকুয়াল টু m, এটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি x + y ভ্যারিয়েশন x - y। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, পাশে লিখে দাও প্রুফড বা প্রমাণিত। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তাহলে দুবার কিন্তু যোগভাগ পদ্ধতি করতে হবে, এইবার একবার যোগভাগ পদ্ধতি করতে হবে, আবার এখানে একবার যোগভাগ পদ্ধতি করতে হবে, এই যে এখানটা। ঠিক আছে, পাশে দরকার পড়লে লিখে দিও। চলো নেক্সট অঙ্কে চলে আসি। কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বলেছে, তাহলে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। আয়তন বলেছে v মানে হচ্ছে 4/3πr³। এগুলো মুখে লেগে থাকবে ফর্মুলাগুলো, ঠিক আছে? আচ্ছা, আমাকে বার করতে বলেছে s³ বাই v² এর মান হিসাব করি। বাবু ধৈর্য ধরে শুনবে, এখানে প্রচুর বার আমার নিজেরও ভুল হয়েছে। s এর কিউব করলাম, মানে এই যে এটার কিউব করব, 4πr² তার কিউব, আর v² মানে 4/3πr³ তার স্কোয়ার। মানে কি? কিউব মানে কবার বসবে? 4 4 4, একদম ভেঙে ভেঙে বলছি। পায়ের কিউব মানে পাই, তিনটে পায়ের গুণ, আর r³ মানে r⁶, এটা 3 বার লিখলাম না। আচ্ছা, 4/3 এর স্কোয়ার মানে কি? 4/3 ইন্টু 4/3 ইন্টু π² মানে 2 বার পাই লিখবো, আর r³ মানে r² এর 6 r⁶ লিখবো, r³ এর স্কোয়ার মানে r⁶ লিখলাম। বুঝতে পারলাম? 4 এর কিউব 4 বার 3 মানে 3 বার 4 লিখেছি, পায়ের কিউব 3 বার পাই লিখেছি, r² এর কিউব মানে r⁶ লিখেছি, 4/3 মানে 4/3 স্কোয়ার মানে 2 বার লিখেছি 4/3, π² মানে 2 বার পাই লিখেছি, r³ এর স্কোয়ার মানে r⁶ লিখেছি।
এবার শুনবে R6 কেটে গেল, পাই কেটে গেল, পাই কেটে গেল, একটা পাই বেঁচে আছে, ঠিক আছে। আর অঙ্কের মধ্যে এখানে একটা কথা লেখা আছে, পায়ের মান না বসিয়ে করতে হবে, একটা পাই বেঁচে আছে। এবার শোনো, ওপরে তিনটে 4 আছে, তিনটে 4 লিখে দিলাম। এটা নিচে বাই আকারে রয়েছে, তাই যখন গুণ করবো উল্টে যাবে, 3/4 হবে, 3/4 হবে। আমি ভেঙে ভেঙে করাচ্ছি, দরকার নেই, যারা জানে ভালো কথা। আর পাই ওপরে রয়েছে, ওটাকে রেখে দাও ওপরে। 4 কেটে যাবে, 4 কেটে যাবে, 3 3 9, 4 9 36, 36 পাই। আরও শর্টকাট পদ্ধতিতে করা যায়, অবশ্যই করা যায়, ঠিক আছে। তোমরা কিন্তু চাইলেই করতে পারো, ঠিক আছে। এটা হয়ে গেল মান, ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের মান, বুঝতে পারলাম। তাহলে এস হচ্ছে আমাদের কি বলেছিল, বক্রতলের ক্ষেত্রফল, যেটা 4πr², আর ভি হচ্ছে আয়তন 4/3r³। জাস্ট এবার এস এর কিউব, ভি এর স্কোয়ার, মানে এস এর কিউব মানে এই যে পুরোটার কিউব, আর ভি স্কোয়ার মানে এটা স্কোয়ার, বুঝতে পারলাম। চলো ঠান্ডা মাথায় করবে, বারবার বলছি আমাদের যেটা ম্যাক্সিমাম ভুল হবে, এটাও 3 বার আছে, এটাও নিচে 3 বার লিখে ফেলবো, এই ভুলটা কিন্তু করা যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটাই সবার হয়ে থাকে। চলো নেক্সট অঙ্কে চলে আসি, নেক্সট অঙ্কে চলে এসেছি। চলো কি বলেছে, এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার। চলো এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার তারপরে বলেছে এক্স এর মান বলেছে, ওয়াই এর মান বলেছে 2a, আর এক্স এর মান বলেছে a, তাহলে এক্স এর জায়গায় a লিখি, কে এর মতো থাকুক, ওয়াই স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, বুঝতে পারলাম। তাহলে এক্স ভ্যারিয়েশন ওয়াই স্কোয়ার আছে, তাহলে ভ্যারিয়েশন উঠলে কে ইন্টু ওয়াই স্কোয়ার হবে, এখানে কে নট ইকুয়াল টু 0 লিখে দাও, হয়ে গেছে। এবার এক্স এর মান a বলেছে বসালাম, ওয়াই এর মান 2a বলেছে, তার স্কোয়ার আছে, ওয়াই এর স্কোয়ার আছে মানে এটার স্কোয়ার হবে, তাহলে আমরা এটা a ইকুয়াল টু কি লিখতে পারি, কে ইন্টু 2a স্কোয়ার মানে 4a। আচ্ছা বোথ সাইড দিয়ে 4a কেটে গেল, বোথ সাইড দিয়ে 4a কেটে গেল, এখানে কিছু নেই মানে 1 আছে, কিন্তু এটা কিন্তু গোলাবে না, তাহলে 1, এর দিকে 4টা এপাশে চলে গেল, তাহলে মানে কে এর মান যেটা বেরোলো 1/4, কে এর মান কত বেরোলো 1/4, কে এর মান কত বেরিয়ে গেল বাবু 1/4। এবার কে এর মান যে 1/4, এইটা আমরা কি করব, এই যে সমীকরণটা আছে সেটাতে বসাবো। তাহলে সমীকরণটা কত ছিল, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স যেমন আছে যে কে এর মান 1/4 ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমাকে জানতে চেয়েছে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, তাহলে লিখবো এক্স ইকুয়াল টু ওয়াই এর সাথে এটা গুণ করলে ওয়াই স্কোয়ার, আর নিচে 4a, নিচে কি থাকবে, আচ্ছা সরি এখানে তো a স্কোয়ার আছে না, এখান থেকে একটাই পড়ে থাকবে, তাহলে এই পাশে গিয়ে 4a হবে, তাহলে এখানে হবে 1/4a, তাহলে এখানে a থাকলে ওয়াই স্কোয়ার বাই 4a, ওয়াই স্কোয়ার বাই 4a, ঠিক আছে, ওয়াই স্কোয়ার বাই 4a, বুঝতে পারলাম। আরে কিছুই না, এখানে একটাই ছিল, এখানে দুটোই ছিল, কেটে গিয়ে একটাই পড়ে থাকলো, 4a এটা নিচে এলো, কে এর মান 1/4a, তাহলে কে এর জায়গায় 1/4a বসালাম, ওয়াই স্কোয়ার সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ার, নিচে 4a পড়ে থাকবে, তাহলে এটাই হলো সম্পর্ক এক্স ওয়াই এর মধ্যে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। চলো 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 জল দে, এই তো হলো, এই তো মজা, সারা রাত অঙ্ক করবো আজকে, আগুন জ্বলবে। আচ্ছা এবার এই যে বলেছিলাম না, মনে আছে এই যে তিনটে দিয়ে আগের বার দিয়েছিল ভেদধ্রুবক তিনটির মধ্যে সমষ্টি, এখানে কিন্তু গুণফল দিয়েছে, তো চলো ঝটপট করি। এক্স ভ্যারিয়েশন ওয়াই দিয়েছে, তাহলে কি লিখবো, এক্স ইকুয়াল টু কে1 ইন্টু ওয়াই লিখে দিয়েছি, এবার ওয়াইটা এইদিকে গুণ আছে, পাশে গিয়ে বাই করে দিলাম, বুঝতে পারলাম। তাহলে সেম ভাবে পরেরটা ডাইরেক্ট মারবো, ওয়াই ইকুয়াল টু কে2 ইন্টু জেড, তাহলে ওয়াই বাই জেড ইকুয়াল টু কে2, আর কি হলো জেড ভ্যারিয়েশন এক্স ছিল, মানে জেড ইকুয়াল টু কে3 ইন্টু এক্স, তাহলে জেড বাই এক্স ইকুয়াল টু কে3, তাহলে তিনটে মান পেয়ে গেছি। কটা মান পেয়ে গেছি, একটা পেয়ে গেছি আমরা কে1 এর মান পেয়েছি, কে2 এর মান পেয়েছি, কে3 এর মান পেয়েছি। চলো গুণ করি, কে1 ইন্টু কে2 ইন্টু কে3, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স, এক্স এক্স ভোগ কাটা, ওয়াই ওয়াই ভোগ কাটা, জেড জেড ভোগ কাটা। আগের বার 0 বেরিয়েছিল, কিন্তু এখানে 1 হবে, কারণ এক্স দিয়ে এক্স কাটলে 1 হয়, ওয়াই দিয়ে ওয়াই কাটলে 1 হয়, জেড দিয়ে জেড কাটলে 1 হয়, তিনটে একের গুণফল 1 হয়। অনেকে বলদা ভুল করে 0 করে দেয়, ওয়াই দিয়ে ওয়াই কাটলে 1, এক্স জেড দিয়ে জেড কাটলে 1, এক্স দিয়ে এক্স কাটলে 1, তিনটে একের গুণফল 1 হয়, তাহলে 1 হবে অ্যান্সার, ঠিক আছে, বলতে পারলাম। চলো নেক্সট অঙ্ক, চলো চলো চলো, ঝড় উঠেছে বন্ধু আজকে, ঠিক আছে। চলে আসবো 11 নম্বর অঙ্কে, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু প্রিন্টিং মিস্টেক আছে, সেই জন্য আমি 10 নম্বরটা করালাম না। চলে আসবো 11 নম্বর, কি বলেছে, সাইন থিটা, আবার চলে এসেছি ত্রিকোণমিতি, আজকে একটুখানি ত্রিকোণমিতি হোক। তাহলে ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে আমি আজকে একটা কথা বলে যাব, বাদ বাকি কথা তো আমার সব হবে ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি সম্ভব না, ঠিক আছে, কেন নয় কি নয় সব বলে দেবো। আচ্ছা সাইনের ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই লম্ব, সাইনের ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ 12 আর লম্ব 13, তাহলে ভূমিটা বার করো। ফর্মুলা কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তো 12, আচ্ছা লম্ব বাই অতিভুজ, তাহলে 12 বাই অতিভুজ, সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি তো আমরা জানি না, এটাকে এক্স ধরে নিলাম, এক্স স্কোয়ার। অনেকে বলছে কি হচ্ছে, স্পিডে হচ্ছে, বুঝলাম না। সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এই একটা ত্রিভুজ যদি আঁকি সমকোণী, তাহলে এর লম্ব 12,
অতিভুজটা 13, ঠিক আছে। এবার এখানেই তো ভূমিটা বাকি আছে বার করা, না এটাকে আমরা এক্স ধরে নিলাম। এবার পিথাগোরাসের ফর্মুলা কি ছিল? অতিভুজ স্কোয়ার 13 স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে 12 স্কোয়ার প্লাস ভূমি আমরা জানি না এক্স স্কোয়ার ধরে নিলাম, বুঝতে পারলাম। 13 স্কোয়ার 169, 12 স্কোয়ার 144, এটা ডান দিকে আছে, বাঁ দিকে যখনই আসবে মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার। এবার এখান দিয়ে স্কোয়ার যখনই উঠে যাবে এদিকে গিয়ে রুট হয়ে যাবে। এবার 169 থেকে 144 গেলে কত হয়? 9 থেকে 4 গেলে 5, 2 25, কত হয়? 25। তাহলে এক্স স্কোয়ার রুট থেকে কি বেরিয়ে যাবে? সরি, এদিকে তাহলে স্কোয়ার থাকবে না, এদিকে স্কোয়ার উঠেই তো রুট এসছে, তাহলে এক্স ইকুয়াল টু রুট 25 মানে 5। তাহলে এক্স এর মান কত বেরোলো? এক্স এর মান 5। এবার আমাকে জানতে চাই যে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 12 আর ভূমি তো বার করে নিয়েছি। আর কি আছে? সেক থিটা, সেক থিটার ফর্মুলা হচ্ছে কসের উল্টো হয় সেক, অতিভুজ বাই ভূমি হবে। কি হবে? অতিভুজ বাই ভূমি হবে। তাহলে কি হবে? অতিভুজ বাই ভূমি হবে, বুঝতে পারলাম? তো চলো মোটামুটি আমাদের হয়ে গেল। আরেকবার বলে দিই বাবু, সাইনের ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ, ট্যানের ফর্মুলা হচ্ছে লম্ব বাই ভূমি, আর সেকের ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। এই যে ফর্মুলাগুলো এখন মুখে বললাম, এর পরের বার তোমাদের গল্পের সাথে একটা ছন্দের ছড়ার সাথে শিখিয়ে দেবো কিভাবে হয়। চলো নেক্সট অঙ্কে চলে আসি, নেক্সট অঙ্কে চলে আসি, চলো 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 নেক্সট অঙ্কে চলে আসি, চলো নেক্সট অঙ্কে চলে আসি। কি বলেছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা কি বলেছে? দেখাও যে, মানে প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো। আচ্ছা, সাইন 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার, কস স্কোয়ার 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার 1 হয়, √2 এর স্কোয়ার 2ই হবে, 1 এর স্কোয়ার 1, √2 এর স্কোয়ার 2 হবে। 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 মানে এখানে 2 হবে, 2/2 মানে 1। অনেকে বুঝলো না, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস প্লাসের মতো বুঝলো, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে এটা হয়ে গেল নর্মাল 1 উত্তর। বুঝতে পারলাম? এরকম টাইপেরই অঙ্ক আসবে, ভালো করে করো, আশা করি করতে পারবে। এই অঙ্কটা, পরবর্তী যে অঙ্কটা, সেটা বহু স্কুলে আমি দেখলাম এসছে, এই প্রশ্নটা নিয়ে দেখলাম অনেক স্কুলে দিয়েছে, এটা প্রশ্নবিচিত্রতেও আমি দেখেছি, হয়তো করিয়ে উঠতে পারিনি সেই মুহূর্তে। একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এটা হচ্ছে শঙ্কু, ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। আচ্ছা, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে ভূমির ক্ষেত্রফল কি হয়? আমরা জানি পাই স্কোয়ার, তার √5। প্রশ্ন করেই আমরা অঙ্ক সাজিয়ে নিলাম। এবার বলেছে শঙ্কুর তির্যক উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? শঙ্কুর তির্যক উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা একটু ভালো করে দেখো, পাই ভোক্কাটা কেটে দিই, আর দিয়ে আর কেটে দিই, তাহলে আর পড়ে থাকলো, মানে এল ইকুয়াল টু √5 আর আমরা বুঝতে পারলাম, মানে তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের জানতে চেয়েছে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত, উচ্চতা তির্যক উচ্চতার ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে তির্যক উচ্চতা মানে এল ইস্টু ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর, ঠিক আছে। এল এর মান আমরা জানি √5 ইন্টু আর, আর এটা তো আমরা জানি না, আর এর মানটা তো আমরা জানি না, আরই ধরে নিলাম। এবার ইস্টু থেকে, এটা কিন্তু ইন্টু রয়েছে, ঠিক আছে, এটা ইন্টু রয়েছে, ইস্টু থেকে এবার আমরা বাই করব। তাহলে √5 আর বাই আর, তাহলে আর কেটে গিয়ে 1 থাকলো। তাহলে অ্যান্সার যেটা দাঁড়ালো, সরি আরেকবার দেখাবো, এটা হয়তো মিস্টেক করেছো, √5 ইন্টু আর ইস্টু আর আছে, √5 আর রাখলাম, ইস্টু থেকে বাই করে আরটা নিচে নিয়ে গেলাম, আর কেটে গিয়ে 1 হলো, তাহলে √5:1, এটা হচ্ছে অ্যান্সার, √5:1। কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু ছিল না, কোনো আহামরি কিছু ব্যাপার ছিল না। অঙ্কটা ভালো করে দেখো, স্টার দিয়ে দিয়েছি, স্কুলগুলোতে এসেছে বহুবার। চলো নেক্সট অঙ্কে চলে আসি। এ বাবা,